আজকে আমাদের টপিক হচ্ছে রিসার্চের মিনিং জানবো, টাইপস জানবো এবং ক্যারেক্টারিস্টিক্স জানবো। এই তিনটে বিষয় জানবো। তো রিসার্চের আজকে আমাদের প্রথম ক্লাস। খুব ভালোভাবে এই ক্লাসটা করবে। আগামী আমাদের মোটামুটি ভাবে 4 থেকে 5 টা ক্লাস এই ইউনিট 2 নিয়েই হবে, রিসার্চ অ্যাপটিটিউড। ইউনিট 2 এরই আমরা বেশ কয়েকটা ক্লাস করব। তো শিডিউলে যেরকম ভাবে দেওয়া আছে সেইভাবেই করানোর চেষ্টা করব এবং কিছু এক্সট্রা ক্লাসও হবে। এমন নয় যে যেগুলো শিডিউলে শুধুমাত্র লেখা আছে সেগুলোই করাবো। শিডিউলের বাইরেও কিছু ক্লাস রিসার্চের করাবো, মানে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোও করাবো। তো রিসার্চ মানে আমরা প্রত্যেকেই জানি গবেষণা। তো আগে একটু আমরা এই রিসার্চের মিনিং কি বা রিসার্চের যে আমাদের প্রত্যেকটা লেটার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অল্প অল্প করে আগে বিষয়গুলো জেনে নেব। তারপরে মেইন যে জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে রিসার্চের টাইপস, এটা আমরা পরে জানবো। তো দেখো, রিসার্চ এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে রি এবং একটা হচ্ছে সার্চ। এটা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানি। তো আর ই হচ্ছে এটা প্রিফিক্স, যেহেতু আগে বসেছে, এবং সাফিক্স হচ্ছে আমাদের এই সার্চ অপশনটা, মানে সার্চ যেটা রয়েছে এই সার্চের পার্টটা হচ্ছে আমাদের শেষে বসছে, সেই জন্য এটাকে আমরা সাফিক্স বলে থাকি, প্রিফিক্স আর সাফিক্স। এইবার এই রি কথাটার অর্থ আমরা কম বেশি জানি। রি মানে কি? রি মানে হচ্ছে বারবার। আর সার্চ মানে তো সবাই জানি, সার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। তাহলে বারবার করে কোনো জিনিস খোঁজা, সেটাই হচ্ছে রিসার্চ। এবার শুধু তাই তো নয়, এবার আমরা যদি আমাদের একাডেমিক ক্ষেত্রে রিসার্চ বিষয়টা আলোচনা করি, তাহলে একাডেমিক ক্ষেত্রে রিসার্চকে আমরা কি বলবো? একাডেমিক ক্ষেত্রে আমাদের রিসার্চ হচ্ছে যে এমন কোনো কিছু একটা বিষয় যার মাধ্যমে আমরা দেখব যে কোনো একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান আমরা কি করে করতে পারি, তাই তো? একটা আমাদের সামনে সমস্যা আসলো, সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করব। তার মানে রিসার্চ হবে সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা সিস্টেমেটিক প্রসেস, একটা পদ্ধতিগতভাবে আমরা এই গবেষণা বা রিসার্চ বিষয়টা করব। এবং এই রিসার্চের যে প্রত্যেকটা লেটার রয়েছে, এই প্রত্যেকটা লেটারের একটা মিনিং রয়েছে। সেই মিনিং গুলো আমরা অল্প করে জেনে নিলেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদিও এখান থেকে এই মিনিং থেকে প্রশ্ন আসবে না, তাও আমরা জাস্ট একটু জেনে নেব বিষয়টা। তো আর যে প্রথম রয়েছে শব্দটা, আর হচ্ছে রেশনাল বলি, মানে ওয়ে অফ থিঙ্কিং। মানে আমাদের ওয়ে অফ থিঙ্কিং মানে কি? আমাদের চিন্তা ভাবনা করার যে বিষয়টা, সেটা হবে কি রেশনাল ওয়েতে আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করব। এবং ই ফর বলছে এক্সপার্ট অর এক্সাটিভ, এক্সহস্টিভ, যেটাকে আমরা ট্রিটমেন্টও বলছি। তাহলে এক্সপার্ট এখানে কে হবে? এক্সপার্ট বলতে কিন্তু এখানে যিনি রিসার্চার হবেন বা গবেষক হবেন, তিনিই হবেন এক্সপার্ট। আর সার্চ মানে তো আমরা জেনেই নিয়েছি, সার্চ মানে হচ্ছে খোঁজা। এটা আমরা আমাদের জানাই রয়েছে, কারণ রিসার্চের মধ্যে সার্চ রয়েছে। তাহলে আমরা কি খুঁজবো? ফর সলিউশন, মানে যে সমস্যাটা আমাদের সামনে আসবে তার সমাধান বা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করব। এবং যেভাবে করব সেটা যাতে একটা এক্সাক্টনেস থাকে, মানে এক্সাক্টনেস মানে আমরা মানে বাংলাতে বললে কি দাঁড়াবে? বাংলাতে বললে মানে পদ্ধতিগতভাবে বিষয়টা যাতে একদম ঠিকঠাক ভাবে হয়, এক্সাক্ট হয়, একদম পরিপূর্ণ হয়, ঠিকঠাক ভাবে হয়, সেই বিষয়টাই আমরা দেখার চেষ্টা করব। এবং অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস, এ ফর হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস। কার অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস করব? আমরা অ্যাডিকুয়েট ডেটা, যে ডেটাগুলো পাচ্ছি বা যে সমস্ত ডেটা আমরা কালেকশন করে পাচ্ছি রিসার্চে বা গবেষণার জন্য, সেই ডেটাগুলোর আমরা কি করব? সেই ডেটাগুলোর আমরা চেষ্টা করব অ্যাডিকুয়েট যে ডেটা বা আমাদের কাছে যে সাফিসিয়েন্ট ডেটা রয়েছে তার আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো অ্যানালাইসিস মানে আমরা বুঝতেই পারছি, তার বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। কিসের মধ্যে? ফ্যাক্ট, যে ঘটনাগুলো রয়েছে আমাদের রিসার্চের ক্ষেত্রে, যে ঘটনাগুলো থাকবে, তার আমরা যে ঘটনাগুলোর আমরা সম্মুখীন হব, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা আমরা করব। এবং এই কাজটা কিন্তু আমরা করব খুব কেয়ারফুলি। সি ফর হচ্ছে কেয়ারফুল বলেছে। এবার শুধুমাত্র কেয়ারফুল নয়, কেয়ারফুলের সাথে সাথে ক্রিটিক্যাল, কনস্ট্রাকটিভ, কনডেন্স, ঠিক আছে, কম্প্যাক্টলি, অনেকগুলো শব্দকে এখানে একসাথে বলা যেতে পারে। তার মানে আমরা যে সমস্ত কাজগুলো গবেষণার জন্য করব, সেই কাজটা যাতে পুরোপুরি কি হয়, খুব কেয়ারফুল যাতে আমরা করতে পারি, মানে খুব দায়িত্ব নিয়ে যত্নবান হয়ে যাতে করতে পারি। এবং গবেষণার জন্য আমরা যখন অবজারভেশন করব কোনো জিনিসের, যখন আমরা অবজার্ভ করছি, আমরা যখন অবজার্ভ করছি কোনো জিনিস, সেই অবজারভেশনটা যাতে ক্রিটিক্যাল হয়, মানে খুব ভালোভাবে সূক্ষ্মপূর্ণভাবে অবজারভেশন আমাদের হয়,
সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং কনস্ট্রাকটিভ মানে আমরা প্রত্যেকেই জানি গঠনমূলক বিষয়টা হবে, এবং গঠনমূলক কি হবে, আমাদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা যাতে একটা গঠনমূলক হয়। মানে এগুলো কিন্তু অনেকটা রিসার্চারের সাথেই জড়িত। মানে একজন রিসার্চার কাজটা কেয়ারফুলি করবে, রিসার্চারেরই অবজারভেশন হবে ক্রিটিক্যাল, রিসার্চারের অ্যাটিটিউড থাকবে গঠনমূলক বা কনস্ট্রাকটিভ, এবং তার সাথে সাথে জেনারেলাইজেশন মানে সাধারণীকরণ আমরা যেটাকে বলি, কম্প্যাক্টলি বিষয়টাও এখানে আসছে, মানে কাজটা পুরোপুরি কম্প্যাক্ট হবে। এবং এই কাজের মধ্যে কি থাকবে, আমার অনেস্টি থাকবে, সততা থাকবে, যে এই কাজটা করছি গবেষণামূলক যে কাজটা, সেই কাজটার প্রতি আমাদের কি একটা মানে অনেস্টি বা সততা থাকবে, আমরা অনেস্টলি কাজটা করব। এবং কাজটা তার সাথে সাথে অনেস্টলির সাথে সাথে হবে, যেহেতু রিসার্চের কাজ, অবশ্যই হার্ড ওয়ার্ক বা আমাদেরকে কিন্তু কঠিন পরিশ্রমের মাধ্যমে পুরো কাজটা করতে হবে। দেখো, বিষয়টা হচ্ছে এখান থেকে আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা করে লেটার দিয়ে তো নিশ্চয়ই কোনো কোশ্চেন আসবে না। জাস্ট রিসার্চের মিনিং এর কি সিগনিফিকেন্স রয়েছে, কি গুরুত্ব রয়েছে, সেটা জানার জন্যই আমরা এই যে প্রত্যেকটা লেটারের মিনিং কি রয়েছে, শব্দ কি রয়েছে, সেইটাই বোঝার এখানে চেষ্টা করলাম, আর কিছুই না এখানে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা লেটারেরই একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, একটা অর্থপূর্ণ তাৎপর্য বহন করছে, সেই বিষয়গুলো আমরা জানলাম। মানে এটা শুধুমাত্র আমাদের গবেষণার সাথে যে জড়িত তা নয়, গবেষণার সাথে জড়িত হওয়ার সাথে সাথে আরো একটা বিষয়, যিনি গবেষণা করছেন বা গবেষক, তার সাথেও কিন্তু এই বিষয়টা জড়িত। কেন জড়িত? কারণ একজন গবেষক কি হবে, দেখো, গবেষকের সাথে যে বিষয়গুলো জড়িত, গবেষক হবে এক্সপার্ট, অবশ্যই তাকে এক্সপার্ট হতে হবে গবেষককে, গবেষককে কেয়ারফুল হতে হবে, গবেষকের যে অবজারভেশন, তার অবজারভেশন ক্রিটিক্যাল অবজারভেশন হতে পারে, হতে হবে, তাকে সৎ থাকতে হবে, এবং তাকে কঠোর পরিশ্রমী হতে হবে। তাহলে এগুলো কিন্তু শুধু গবেষণার বিষয়ের সাথে যুক্ত হলো না, গবেষকেরও কিছু যেগুলো আমাদের গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক্স দরকার, সেগুলো কিন্তু এখানে এই রিসার্চের মধ্যেই, প্রত্যেকটা লেটারের মধ্যেই বিষয়গুলো লুকিয়ে রয়েছে। বোঝা গেল মোটামুটি ভাবে বিষয়টা? বলো, বুঝতে পারলে কিনা বলো একটু। আচ্ছা, এইবার পরের যে বিষয়টা রয়েছে আমি একটু বলি, ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। এই ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, এখানে আমরা বেশ কিছু শব্দ পাবো। এই প্রত্যেকটা শব্দের মানে আমাদেরকে জানতে হবে, কারণ আমরা আজকে কি পড়ছি, আমরা আজকে পড়ছি হচ্ছে, আরেকবার বলে দিই, রিসার্চের মিনিং, টাইপস এবং ক্যারেক্টারিস্টিক্স। তো আগে ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো, তারপরে আমরা টাইপসটা জানবো। তো টাইপসটা জানার জন্য আগে আমরা যে টাইপসটা জানার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু জানবো। তো রিসার্চের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, দেখো, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স আর রিসার্চারের ক্যারেক্টারিস্টিক্স কম বেশি কিন্তু মিলেই যাবে। তো আমরা বেশ কিছু এখানে এমন বিষয় জানবো যেগুলো একটা রিসার্চ বা গবেষণা পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। কি বললাম, একটা গবেষণা পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত কি কি বিষয় রয়েছে, সেগুলোকেই আমরা জানার চেষ্টা করব। তো প্রথমত জানবো, রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্টিভিটি। তো বাংলাতে বললে নৈবর্তিকতা আমরা বাংলাতে বলতে পারি। ঠিক আছে, নৈবর্তিকতা মানে এটা বাংলা বইগুলোতে যদি দেখো, এই শব্দটার মানে দেখবে লেখা থাকবে সম্ভবত নৈবর্তিকতা। তাহলে অবজেক্টিভিটি, এটা কিন্তু আমরা বলতে পারি এটা একটা টুলস বা টেকনিক। ঠিক আছে, এবং এটা বলছে ইট মিনস রিসার্চ ইজ উইদাউট এনি বায়াস। মানে এক্ষেত্রে রিসার্চের কথা এখানে বলছে যে এটা মানে হচ্ছে, নৈবর্তিকতা মানে হচ্ছে যেখানে আমাদের গবেষণা থাকবে উইদাউট এনি বায়াস, মানে কোন রকম এখানে প্রভাব যাতে কারো না পড়ে, উইদাউট মানে কোন রকম কোনো কারো প্রভাব এখানে থাকবে না। কি রকম প্রভাব থাকবে না, দেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কোনো একটা আমি কোশ্চেন বললাম, এই কোশ্চেনটা বলার পর আমি জিজ্ঞেস করলাম এটা সত্য না মিথ্যা, তাহলে তোমরা সেইভাবে উত্তরটা দেবে, যে হয় ট্রু বা ফলস, বা ঠিক বা ভুল, বা এরকম অনেক সময় আমাদের কোশ্চেন হয় হ্যাঁ অথবা না এ উত্তর দিতে হয়, হয় না এরকম, হ্যাঁ অথবা না এ আমাদেরকে উত্তর দিতে হয়। অর্থাৎ এখানে কি হয় বলতো, যখনই এই ধরনের নৈবর্তিক প্রশ্নগুলো আসে বা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আসে, যে বা যিনি আমাদেরকে নাম্বার দেন,
সেই নম্বরদাতার কোনো ব্যক্তিগত প্রভাব কিন্তু এখানে থাকে না, কারণ উত্তরগুলো হয় হ্যাঁ হবে, না হলে না হবে, হয় সত্য হবে, না হলে মিথ্যা হবে। তাহলে এখানে কি কারো কোনো ব্যক্তিগত প্রভাব থাকবে? কখনোই থাকবে না। কিন্তু এটাই যদি আবার কোনো বড় প্রশ্ন আমরা কাউকে লিখতে দিই, তাহলে বড় প্রশ্ন কিন্তু একেকজন একেক রকম ভাবে উত্তরগুলো লিখবে। সবাই কিন্তু একরকম ভাবে উত্তর লিখবে না। সুতরাং আমরা বলতেই পারি যে অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিকতা হচ্ছে যেখানে ব্যক্তিগত প্রভাব থাকবে না। তার মানে গবেষণার ক্ষেত্রেও বলা হয় ব্যক্তিগত প্রভাব থাকবে না। কার থাকবে না? রিসার্চারের হতে পারে, বা যারা হয়তো আমাদেরকে রিসার্চের ক্ষেত্রে কোনো ডেটা বা কোনো ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ যাদের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করছি, এদের কারোরই কোনো ব্যক্তিগত প্রভাব থাকবে না। এটাকে আমরা কি বলছি? অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিকতা। ঠিক আছে? তাহলে যেখানে কোনো রকম রিসার্চটা হবে আমাদের কারো ব্যক্তিগত প্রভাব মুক্ত, অর্থাৎ কারোরই এখানে কোনো রকম ব্যক্তিগত প্রভাব বা কোনো বায়াস থাকবে না। এটাই হচ্ছে রিসার্চের একটা বড় বৈশিষ্ট্য। মানে টোটাল রিসার্চ প্রসেসের মধ্যেই কিন্তু অবজেক্টিভিটি একটা বড় বৈশিষ্ট্য। এবং আমরা রিলায়েবিলিটির কথা বলি। রিলায়েবিলিটি কথাটার অর্থ হচ্ছে নির্ভরযোগ্যতা, বাংলাতে বলে থাকি আমরা নির্ভরযোগ্যতা। এবং এই নির্ভরযোগ্যতা থেকেই কিন্তু এই অবজেক্টিভিটিটা আসে। ঠিক আছে? অ্যাকচুয়ালি অবজেক্টিভিটি আগে লেখা আছে, কিন্তু আমরা বলতে পারি যে রিলায়েবিলিটির একটা অন্যতম শর্তই হচ্ছে অবজেক্টিভিটি। মানে নির্ভরযোগ্যতার অন্যতম শর্তই হচ্ছে নৈর্ব্যক্তিকতা বা অবজেক্টিভিটি। তাহলে রিলায়েবিলিটি কি? রিলায়েবিলিটি হচ্ছে, আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা বিষয় সেটা উচ্চ মাত্রায় আমাদের নির্ভরযোগ্য হওয়াটা খুব প্রয়োজন। উচ্চ মাত্রায় নির্ভরযোগ্য। আমরা এই যে কনসিস্টেন্সি শব্দটা বলি না? কনসিস্টেন্সি মানে ধারাবাহিক, আমরা বলি ধারাবাহিক পড়াশোনা বজায় রাখা আমরা বলি না অনেক সময়। তাহলে রিসার্চও কিন্তু দেখো পুরোপুরি দাঁড়িয়ে আছে রিলায়েবিলিটি ইন দ্য কনটেক্সট অফ রিসার্চ ইজ কনসিস্টেন্সি। অর্থাৎ এই যে নির্ভরযোগ্যতার কথা বলছি, নির্ভরযোগ্যতা কিসের প্রসঙ্গে আসে? গবেষণার ধারাবাহিকতা কতটা রয়েছে। কি বললাম? গবেষণার ধারাবাহিকতা কতটা রয়েছে তার উপরই আসে আমাদের হচ্ছে এই রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। মানে একজন রিসার্চার কোনো একটা বিষয় পরিমাপ করছে, মানে মেজারমেন্ট করছে, ধরো কোনো একটা জিনিস মেজারমেন্ট করছে। এবার এই যে যেটা মেজারমেন্ট করছে তার নির্ভরযোগ্যতা কতটা ধারাবাহিক বা কতটা স্থির, সেটা পরিমাপ করার জন্যই কিন্তু এই রিলায়েবিলিটি এটা কাজে লাগছে। তার মানে কোনো একটা মেজারমেন্টকে খুব উচ্চ মাত্রায় নির্ভরযোগ্য হতে হয়। কোনো একটা পরিমাপকে, মানে রিসার্চার যে বিষয়টা পরিমাপ করছে তার কি থাকা উচিত? তার একটা নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি থাকা উচিত। না থাকলে কিন্তু সেটা কখনোই হবে না। মানে সেটা একটা ধারাবাহিকতা বজায় থাকা উচিত, বা কতটা সেটা স্থির, সেই বিষয়টাই হচ্ছে আমাদের এই রিলায়েবিলিটি। এবার ভ্যালিডিটি যদি বলি, তাহলে ভ্যালিডিটিও হচ্ছে কি রকম জিনিস? ভ্যালিডিটি, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা স্কেলের সাহায্যে কি পরিমাপ করি। ধরো একটা নর্মাল স্কেল রয়েছে, স্কেলের সাহায্যে আমরা কোনো কিছুর লেন্থ পরিমাপ করছি। ঠিক আছে? ধরো যে নর্মাল যদি আমাদের ওই 30 সেন্টিমিটারের স্কেলগুলো হয়, তাহলে আমরা কি, আমরা ওখানে সেন্টিমিটার বা উল্টো সাইডে ইঞ্চির মাপ নেয়া থাকে, তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি। কিন্তু আমরা কি বলতে পারবো যে ওই স্কেলের সাহায্যে মানুষের হাইট, হাইট ছেড়ে দাও, হাইটটা বললে একটু ভুল হবে, মানুষের ওজন মাপা যাবে? যাবে কি বলো তো স্কেলের সাহায্যে? যাবে? কখনোই কিন্তু আমরা ওজন মাপতে পারবো না। তার মানে আমরা বলতেই পারি যে ওজন মাপার জন্য ওই স্কেলটা ভ্যালিড নয়। তাই না? ভ্যালিডিটি মানে হচ্ছে যথার্থতা। আমরা স্কেল দিয়ে, একটা নরমাল স্কেল দিয়ে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করছি। আর স্কেল যদি বড় হয় তাহলে আরো বড় দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। কিন্তু ওই স্কেল দিয়ে কারো ওজন কি মাপা যাবে? ওজন মাপা কিন্তু কোনোভাবেই মানুষের ওজন আমরা স্কেল দিয়ে মাপতে পারবো না। তাহলে আ বলা যেতে পারে যে ওজন মাপার জন্য ওই স্কেলটা ভ্যালিড বা বৈধ নয়। কিন্তু দৈর্ঘ্য মাপার জন্য ভ্যালিড। এটাই হচ্ছে রিসার্চের ভ্যালিডিটি বা যথার্থতা। মানে মেজারমেন্ট, এই যে দেখো,
এখানে শেষের লাইনটা বা এই শব্দটা মাথায় রাখতে হবে যে মেজারমেন্ট আমরা যখন করছি, অর্থাৎ কোনো জিনিস যখন আমরা পরিমাপ করছি, এই পরিমাপ করার ক্ষেত্রে আমাদের অনেক রকম স্কেল রয়েছে বা মেজারমেন্টের বিভিন্ন রকম স্কেল রয়েছে। তো যদিও দেখো এখানে লাস্ট লাইনটা বলেছে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালিডিটি আর গিভেন বিলো, বা আমরা বলতে পারি যে আমরা যখন মেজারমেন্ট করছি না, এই যে স্কেল কথাটা বললাম, স্কেল অনেক রকম হয়, আমি তোমাদের পরবর্তীতে আবার পড়াবো। স্কেল বলতে এখানে আমাদের নমিনাল স্কেল হয়, অর্ডিনাল স্কেল হয়, বিভিন্ন রকম স্কেল হয়। তো আমি একটু যদি ছোট করে বলি, যেমন ধরো নমিনাল স্কেল যদি বলি, আমি আবার ডিটেলস এর পরে এগুলো বলবো, ঠিক আছে। নমিনাল স্কেল মানে যখন শুধু আমরা ক্লাসিফিকেশন করছি, একটু মনে রাখবে বা লিখেও রাখতে পারো ছোট করে, নমিনাল স্কেল মানে শুধুমাত্র কোনো কিছুর ক্লাসিফিকেশন করা। ধরো ব্লাড গ্রুপ আছে, তাহলে ব্লাড গ্রুপের আমরা ক্লাসিফিকেশন করতে পারি, এ রয়েছে, এ পজিটিভ রয়েছে, এ নেগেটিভ রয়েছে, বি পজিটিভ, বি নেগেটিভ, বিভিন্ন রকম রয়েছে। তো তাহলে আমরা কি করলাম, নমিনাল স্কেল দ্বারা শুধুমাত্র কোনো জিনিস ক্লাসিফিকেশন করলাম। তাহলে এটা হলো মানে দেখো মেজারমেন্টই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ আমরা এই স্কেলটা দিয়ে, যে স্কেল দিয়ে আমরা এটা করছি নমিনাল স্কেল, এটা দিয়ে কি আমরা অন্য কিছু আর পরিমাপ করতে পারবো? ওই যে একটু আগে বললাম যে দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য যেটা দিয়ে আমরা পরিমাপ করছি, ওটা দিয়ে কি মানুষের ওজন মাপা যাবে? কখনোই ওজন মাপা যাবে না। একই রকম নমিনাল স্কেল শুধু কি করে, ক্লাসিফিকেশন করে। এই যে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের ক্লাসিফিকেশন হয়ে গেল। আবার অর্ডিনাল স্কেল আছে, অর্ডিনাল ডিটেলসে যখন আরো বলবো। অর্ডিনাল স্কেল কি করে, অর্ডিনাল কিন্তু ক্লাসিফিকেশনও করে, আবার অর্ডার ঠিক করে। কি ঠিক করে? অর্ডার। কিরকম অর্ডার? আমাদের অর্ডার ধরো এরকম আমি এক্সাম্পল দিতে পারি অর্ডিনালের। আমাদের হ্যাপিনেস লেভেল কতটা আছে প্রত্যেকেরই লাইফে, খুশির যদি আমরা পরিমাপ করি, কেউ লাইফে অনেক কিছু না পেয়েও খুশি, আবার অনেকে অনেক কিছু পেয়েও কিন্তু খুশি নয়। পরিমাপ করা যাবে তো? তো এই অর্ডিনাল স্কেল দ্বারা আমরা আমাদের হ্যাপিনেস লেভেল হয়তো পরিমাপ করলাম, ঠিক আছে। আবার ইন্টারভেল স্কেল হয়। ইন্টারভেল আমরা এই নামটা তো শুনেছি, ইন্টারভেল। তো ইন্টারভেল স্কেলটা কি হয়, ইন্টারভেল স্কেল কি করে, এটা কিন্তু ক্লাসিফিকেশনও করে, অর্ডারও করে, আবার ইকুয়াল ইউনিট, আমরা বলি ইকুয়াল ইউনিট মানে সমান ইউনিটে কোনো জিনিসকে ভাগ করে দিচ্ছে। কিরকম সমান জিনিসে ভাগ করতে পারে? যেমন ধরো আমাদের ইয়ার অফ বার্থ, ইয়ার অফ বার্থ, ঠিক আছে, আমাদের জন্মের যে প্রত্যেকটা বিভিন্ন জনের বিভিন্ন বছরে জন্ম রয়েছে, এই ইয়ার অফ বার্থ, তাহলে কিসের এক্সাম্পল হলো এটা? ইন্টারভেল স্কেলের এক্সাম্পল হলো। তাহলে ইয়ার অফ বার্থ আমাদের কিন্তু শুধু যে বার্থটাকেই বা ইয়ারটাকে ডিফাইন করছে তা নয়, ডেট থাকে, মান্থ থাকে, তারপরে ইয়ার থাকে, তিনটে জিনিসকে ডিফাইন করে দিচ্ছে। তাহলে দেখো ইকুয়াল ইউনিটে পার্টে কিন্তু ভাগ করে দিচ্ছে এই ইন্টারভেল স্কেল। আবার রেশিও স্কেলে কি করে বলতো? রেশিও স্কেলে একটু আগেই যেটা ছোট করে একটু বলেছিলাম, মানে রেশিও স্কেলে সবগুলোই হচ্ছে, ক্লাসিফিকেশনও হয়, অর্ডারও হয়, ইকুয়াল ইউনিটও হয়, আবার আমরা অ্যাবসলিউট জিরো দেখাতে পারি, কোনো কিছুর মান জিরো আছে সেটাও আমরা দেখাতে পারি। যেমন ধরো কোনো কিছুর হাইট, কোনো কিছুর হাইট যখন আমরা পরিমাপ করছি, কোনো কিছুর হাইট বা উচ্চতা যখন পরিমাপ করছি, তখন হয়ে যাচ্ছে সেটা কি? রেশিও স্কেল। তাহলে দেখো স্কেল অফ মেজারমেন্ট অনেক রকম হতে পারে, মানে অ্যাকচুয়ালি 4 রকম ভাবে আমরা করে থাকি, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল আর হচ্ছে রেশিও। এটা আবার পরবর্তীতে ভালো করে সুন্দর করে পড়াবো স্কেল অফ মেজারমেন্ট কি। তো এটা আমি ভ্যালিডিটিটা বোঝানোর জন্য এইটা স্কেল অফ মেজারমেন্ট বিষয়টা ছোট করে বললাম, ঠিক আছে। এবার পরের ক্যারেক্টারিস্টিক্সে যদি আমি আসি, অ্যাকুরেসি, এটা হচ্ছে সব থেকে সহজ। অ্যাকুরেসি মানে নির্ভুলতা। দেখো গবেষণার ক্ষেত্রে তো যে কাজটা আমরা করছি, অবশ্যই নির্ভুল হওয়াটা খুব প্রয়োজন, তাই না? একটা গবেষণায় কতটা নির্ভুলতা রয়েছে, এটাও কিন্তু অনেকটা আমরা বলতে পারি ক্লোজলি রিলেটেড টু ভ্যালিডিটি, অনেকটা ভ্যালিডিটির সাথেই কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। যেরকম এই যে প্রথমটা দেখিয়েছিলাম যে রিলায়েবিলিটি অবজেক্টিভিটির সাথে একটা সম্পর্কযুক্ত কিছুটা হলেও, একই রকম ভাবে অ্যাকুরেসি হচ্ছে নির্ভুলতা।
এই যে দেখো প্রথম লাইনে এই জন্য বলেছি ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ভ্যালিডিটি। ইট ইজ অলসো দ্য ডিগ্রি টু হুইচ রিসার্চ প্রসেসেস ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টুল রিলেটেড টু ইচ আদার। মানে একটার সাথে একটা সম্পর্কিত। রিসার্চের যে প্রসেসগুলো রয়েছে, যে ধাপগুলো পরের দিন আমরা ক্লাসে জানবো, রিসার্চের যে টুলসগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো বা বিভিন্ন টেকনিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। এইভাবেই আমরা একটা রিসার্চকে কি করছি, একটা রিসার্চে আমরা অ্যাকুরেসি খোঁজার চেষ্টা করি, অর্থাৎ নির্ভুল কতটা রয়েছে সেটা আমরা খোঁজার চেষ্টা করি। এবং এটা কিন্তু একদম ডেটা কালেকশন থেকে শুরু করে আপ টু লাস্ট যে স্টেপ রয়েছে, যেখানে আমরা একদম সবার শেষে কি করি, আমরা বিবলিওগ্রাফি লিখি বা আমরা রেফারেন্স করি, এই যে পার্টগুলো রয়েছে রিসার্চের যে স্টেপস বা প্রসেসগুলো, সমস্ত ক্ষেত্রেই প্রত্যেকটা স্টেপ কতটা নির্ভুল হয়েছে বা নির্ভুলতার সহিত আমরা কাজটা করেছি, সেগুলো দেখার কাজই হচ্ছে বা বিষয়টাই হচ্ছে এই অ্যাকুরেসি বা নির্ভুলতা। ঠিক আছে, এইবার লাস্ট যেটা আসে আমাদের, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। এই ক্রেডিবিলিটি বিষয়টা কি, এটাও একটা রিসার্চের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বলা যেতে পারে। এটা হচ্ছে একটা রিসার্চের বিশ্বাসযোগ্যতা কতটা রয়েছে, অর্থাৎ একটা রিসার্চ ফাইন্ডিং এর বা দ্য ট্রুথ অফ রিসার্চ ফাইন্ডিং আমরা বলতে পারি। একটা রিসার্চের যে ফাইন্ডিং হলো, ফাইন্ডিং মানে আলটিমেট যে রেজাল্ট আমরা পেলাম রিসার্চের, এর ট্রুথ, এর সত্যতা কতটা, সেটা খোঁজার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ক্রেডিবিলিটি বা এই বিশ্বাসযোগ্যতা বিষয়টা। কিরকম দেখো, আমরা দুরকম ভাবে ডেটা কালেকশন করি, মানে দুরকম ডেটা হয়, প্রাইমারি ডেটা হতে পারে, সেকেন্ডারি ডেটা হতে পারে। তাহলে বলো তো, প্রাইমারি ডেটা বেশি ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বেশি হবে, না সেকেন্ডারি ডেটার বিশ্বাসযোগ্যতা বেশি হবে? কোনটার বিশ্বাসযোগ্যতা বেশি হবে? কোনটা হবে? প্রাইমারি ডেটার বিশ্বাসযোগ্যতা বেশি হবে না সেকেন্ডারির হবে, বলো? সহজ তো খুব। হ্যাঁ, সেকেন্ডারি। প্রাইমারি ডেটা আমরা কাকে বলি? প্রাইমারি ডেটা হ্যাঁ নি, মানে আমরা নিজেরাই সংগ্রহ করছি, তাই তো? আর সেকেন্ডারি মানে ধরো যে আমি নিয়ে রেখেছি, তুমি আমারটা নিয়ে কাজ করলে, এটাই সেকেন্ডারি। তাহলে কোনটার বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি বেশি সব সময়? তুমি নিজে যেটা সংগ্রহ করছো, হ্যাঁ, তাহলে কোনটা? প্রাইমারি। বোঝা গেল, তাই না? তাহলে সেকেন্ডারি ডেটার বিশ্বাসযোগ্যতা যে সবসময় যে মানে খুবই থাকে, হাই থাকে, তা নয়। সবসময় মনে রাখবে প্রাইমারি ডেটার যে বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা যাই বলো না কেন, সেটা সবসময় বেশি থাকে। কারণ প্রাইমারি ডেটা নিয়ে কাজ করলে কি হয়, রিসার্চের যে ফাইন্ডিং, সেই ফাইন্ডিংটা আমরা সবসময় ধরেই নিতে পারি যেটা সত্যতার দিকেই যাবে। ঠিক আছে, রিসার্চের যে ফাইন্ডিং বা রিসার্চের যে অ্যাকচুয়াল আলটিমেট যে কনক্লুশন আসলো, সেটা সবসময় কি সঠিক দিকেই যেতে পারে। কারণ আমি প্রাইমারি ডেটা নিয়ে কাজ করেছি, আমি অন্য কারো ডেটা নিয়ে আমি কাজ করিনি। আমি আমার যখন যেটা দরকার হয়েছে, আমি মানুষের কাছে গেছি ডেটা কালেকশনের জন্য, আমি অবজারভেশন করেছি, মানুষকে পর্যবেক্ষণ করেছি, আমি কোশ্চেনিয়ার করেছি। এগুলোর মাধ্যমে কি আমি একটা প্রাইমারি ডেটা কালেক্ট করেছি। অর্থাৎ সেক্ষেত্রে প্রাইমারি ডেটার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা সবসময় কিন্তু বেশি হবে। আমরা একটা শব্দ বলি ইংরেজিতে, ট্রাস্ট অর্দিনেস। আমরা বলি না, এখানে লেখা আছে কিনা আমার এই মুহূর্তে চোখে পড়ছে না। ট্রাস্ট অর্দিনেস মানে এটাও কিন্তু বিশ্বাসযোগ্যতা। মানে আমরা কোনটাকে বেশি ট্রাস্ট করব? মানে রিসার্চের ট্রাস্ট অর্দিনেস বিষয়টাই কার সাথে যুক্ত? ক্রেডিবিলিটির সাথে যুক্ত। তাহলে দেখো কয়েকটা বিষয় এখানে মনে রাখবে, যখনই দেখবে কোনো প্রশ্নে রিসার্চের ট্রুথ, রিসার্চের ট্রাস্ট অর্দিনেস, এই শব্দগুলো আসছে, দিয়ে তোমাকে অপশন দিচ্ছে যেগুলো কার সাথে জড়িত, অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, অ্যাকুরেটি না ক্রেডিবিলিটি। কি হবে তাহলে? কি হবে বলো? রিসার্চের ট্রাস্ট অর্দিনেস বা রিসার্চের ট্রুথ, এগুলো কার সাথে জড়িত? অবশ্যই ক্রেডিবিলিটির সাথেই জড়িত। কারণ আমরা ক্রেডিবিলিটি মানেই জানলাম হচ্ছে বিশ্বাসযোগ্যতা বিষয়টা। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে দ্য ইউজ অফ সেকেন্ডারি ডেটা সেভস টাইম অ্যান্ড রিডিউস কস্ট। এটা তো আমরা সবাই জানি, যখন আমরা সেকেন্ডারি ডেটা ইউজ করি, এটা আমাদের কি সময় সাশ্রয় করে অনেকটা।
কারণ আমি হয়তো ডেটা কালেকশন করে রেখেছি, তুমি আমার ডেটা নিয়ে কাজ করছো, তাহলে তোমার কি সময় বেশি লাগবে? লাগবে না। তোমার খরচটাও কম হবে, কারণ তুমি যখন স্পটে গিয়ে ডেটা কালেকশন করতে, তাতে তোমার খরচটাও বেশি হতো, তাতে তোমার সময়ও বেশি লাগতো। কিন্তু সেকেন্ডারি ডেটার যে রিলায়েবিলিটি, সেটার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম রাদার দ্যান প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটার রিলায়েবিলিটি বা ক্রেডিবিলিটি সব সময় কিন্তু কি হবে, অনেকটাই বেশি হবে। তাহলে পুরো রিসার্চ প্রসেসের ক্ষেত্রে আমাদের এই অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, অ্যাকুরেসি, লাস্ট হচ্ছে ক্রেডিবিলিটি, সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল কি বললাম ক্যারেক্টারিস্টিক্স গুলো? বলো। বোঝা গেছে? ঠিক আছে, তো এগুলো মনে রাখবে, পরবর্তীতে আবার এমসিকিউ যখন আলোচনা হবে তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এবার ইন শর্টে তাহলে আমি রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি। মানে দেখো, এগুলো এক লাইন করে দিয়েছি আমি মনে রাখার সুবিধার জন্য। মানে অ্যাকচুয়াল আমরা অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, অ্যাকুরেসি, ক্রেডিবিলিটি, এগুলো প্রত্যেকটাই জানি যে পুরোটাই রিসার্চের পার্টের সাথেই বা প্রসেসের সাথেই যুক্ত। এগুলো আমরা ডিটেলসে জানলাম। ইন শর্টে আমরা একদম শর্টে তাহলে কি বলতে পারি, রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। এবার কথা হচ্ছে আমরা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কেন বলছি, কারণ একটা বিজ্ঞানসম্মত ভাবে আমরা গবেষণা সবসময় করে থাকি, এবং বিজ্ঞানসম্মত ভাবে যখন করি তখন কিন্তু দেখবে তার কিছু প্রসেস বা ধাপ থাকে, যেগুলো আমরা পরের দিন আবার জানবো। স্টেপস অফ রিসার্চ একটা দেখবে তোমাদের সিলেবাসে আছে। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হচ্ছে, যেহেতু এটা একটা গবেষণার পদ্ধতি, এবং গবেষণার পদ্ধতি সবসময় হবে বিজ্ঞানসম্মত ভাবে, তার সাথে বলছে ইট ডেভেলপস কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবে, অনেক প্রশ্নের জায়গায় কিন্তু এই জায়গাটা বা এই লাইনটা পাবে। কি করে রিসার্চ আমাদের কোনো কনসেপ্ট ডেভেলপ করতে, কোনো ধারণার গঠনে সাহায্য করে, বা কোনো একটা থিওরি তৈরি হচ্ছে সেটা তৈরিতে রিসার্চ আমাদের সাহায্য করছে। এবং এটা নিয়ে এর আগেও একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা তোমাদেরকে বলছি, মানে উত্তর এটা কম বেশি প্রত্যেকেই দিতে পারবে। আগে রিসার্চ না আগে থিওরি? কোনটা? রিসার্চ আগে না থিওরি আগে? কোনটা আগে হবে? অবশ্যই রিসার্চ আগে হবে, তাই না? কারণ রিসার্চ কার জন্ম দেয়? রিসার্চ জন্ম দেয় হচ্ছে থিওরি। কোনো একটা তত্ত্ব পরিণত হবে তখনই যখন সেই তত্ত্বের পূর্ণ গবেষণা আগে হয়ে গেছে, এবং সেই তত্ত্বটা পুরোপুরি গবেষণা দ্বারা প্রমাণিত। মানে গবেষণা বা রিসার্চ কি বলতো, পুরোপুরি হচ্ছে প্রমাণিত সত্য। রিসার্চে আমরা পরবর্তীতে আবার জানবো, সেটা হচ্ছে হাইপোথেসিস। আমরা নাম শুনেছি হয়তো অনেকে, হাইপোথেসিস আমরা করি। তো এই হাইপোথেসিস কি? হাইপোথেসিস যখন ডিটেলসে পড়াবো তখন তো বলবোই, তার আগে একটু বলে রাখি যে আমরা পূর্ব অনুমান করি অনেক জিনিসে। পূর্ব অনুমান, এটাই বাংলাতে আমরা, মানে বাংলাতে পূর্ব অনুমান বলছি, ইংরেজিতে আমরা বলছি হাইপোথেসিস। তো এই হাইপোথেসিস এই শব্দটাকে যদি দেখো আমরা ভাঙি, কি পাবো? হাইপোথেসিস। এবার হাইপোথেসিস শব্দটা ভাঙলে আমরা দুটো শব্দ পেয়ে যাবো, একটা হচ্ছে হাইপো, একটা হচ্ছে থিসিস। আর এই থিসিস মানে কি জানি আমরা? থিসিস মানেই হচ্ছে গবেষণাপত্র। তার মানে হাইপো কথাটার অর্থ হচ্ছে একটা থিসিস বা গবেষণাপত্র, সেটা গবেষণাপত্র হওয়ার আগে পর্যন্ত সেটা কিন্তু হাইপোথিসিস, মানে পুরোটা থিসিস নয়, লেস দ্যান থিসিস আমরা বলি। মানে পুরোপুরি থিসিস নয়। হাইপোথিসিস হচ্ছে বাংলাতে পূর্ব অনুমান, বা ইংরেজিতে আমরা সহজভাবে বলি লেস দ্যান থিসিস। মানে থিসিসে পরিণত হয়ে গেলে সেখানে কিন্তু আর কোনো অনুমান থাকবে না। থিসিসে পরিণত হওয়ার আগে অনুমান করতে পারি, আমরা অনেক কিছু অনুমান করে অনুমানের ভিত্তিতে করতে পারি, কিন্তু যখনই কোনো একটা গবেষণাপত্র বা থিসিস, সেটা থিসিসে যখন পরিণত হয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ, তখনই সেখানে কিন্তু আর কোনো অনুমান থাকছে না, মানে ওটা বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিক্যালি প্রুভড। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন আমরা সেই জন্যই বলছিলাম। সুতরাং আগে আমাদের রিসার্চের ক্ষেত্রে আমরা আগে বলি যে আগে গবেষণা, গবেষণা থেকে একটা তত্ত্ব বা থিওরির জন্ম নিচ্ছে। ঠিক আছে? এবং এটা কি করে? ইট ইজ সলিউশন ওরিয়েন্টেড অ্যান্ড ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সলিউশন অফ এ প্রবলেম। অবশ্যই একটা সমস্যা, সেই সমস্যা থেকে সমাধানের দিকেই ধীরে ধীরে যাচ্ছে।
এবং এটা ডিটারমাইন করে বা রিলেশন থাকে বিটুইন টু অর মোর ভ্যারিয়েবল। এটা ভ্যারিয়েবল সম্পর্কে একটা আলাদাই ক্লাস করা। ভ্যারিয়েবল মানে আমরা কি জানি, বাংলা বইগুলোতে দেখবে লেখা থাকে চলক, মানে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি। তাহলে আমরা ডিটারমাইন করি দুটো ভ্যারিয়েবলের মধ্যে বা চলকের মধ্যে কি রিলেশন আছে বা কি সম্পর্ক আছে, সেটাও আমরা রিসার্চের মধ্যে দেখে থাকি। এবং ডেভেলপমেন্ট কি করছে, রিসার্চ এমফাসাইজেস টু দ্য ডেভেলপমেন্ট অফ থিওরিজ, কনসেপ্ট, প্রিন্সিপাল অ্যান্ড জেনারেলাইজেশন দ্যাট আর হেল্পফুল ইন প্রিডিটেক্টিং ফিউচার অকারেন্সেস। মানে আগামী ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সম্পর্কে রিসার্চ আমাদের তত্ত্বের জন্ম দেয়, মানে থিওরির ডেভেলপমেন্ট হয়, আমাদের ধারণা বা কনসেপ্ট গঠিত হয়, এবং বিভিন্ন নীতি এবং সাধারণীকরণের দিকে এগিয়ে যেতে রিসার্চ খুব বেশি হেল্পফুল বা সহযোগিতা আমাদের করছে। ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সম্পর্কেও রিসার্চ হয়ে থাকে অনেক সময়। সেই জন্য বলছে রিসার্চ ইজ রেপ্লিকেবল। রেপ্লিকেবল মানে হচ্ছে কোনো কিছুর প্রতিলিপি বা আমরা মডেল বলতে পারি। রিসার্চ হচ্ছে যে কোনো জিনিসের একটা মডেল, রেপ্লিকেবল বলা হয়। রিসার্চ ইজ এ রেপ্লিকেবল। এবং মডেল কেন বলা হচ্ছে, কারণ এতে ডিজাইন করা হয়। আমরা রিসার্চ ডিজাইন আমরা পড়বো পরে। The design, procedure and result of scientific research should be replicable so that any person other than researcher may assess the validity of research. অর্থাৎ রিসার্চ হচ্ছে একটা মডেল এমন যেটা অন্যান্য সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে একটা মডেল হিসাবে পরিচিত হচ্ছে। এবং লাস্ট বলছে রিসার্চ রিকোয়ার্স দ্যাট রিসার্চার হ্যাভ ফুল নলেজ অফ প্রবলেম আন্ডার দ্য স্টাডি। তাহলে রিসার্চের রিকোয়ারমেন্ট কি, রিসার্চ রিকোয়ার্স দ্যাট রিসার্চার্স হ্যাভ ফুল নলেজ। একজন রিসার্চারে কি থাকবে, পূর্ণ বা পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে কিভাবে একটা সমস্যা সমাধান করতে হয়, প্রবলেম আন্ডার দ্য স্টাডি। একটা সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বা সমস্যার সমাধান করতে হবে তার সম্পর্কে একটা পূর্ণ জ্ঞান অবশ্যই থাকা দরকার। তাহলে এগুলো ইন শর্টে হচ্ছে আমাদের একদম রিসার্চের কিছু ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, বোঝা গেল? বলো ক্যারেক্টারিস্টিক্স গুলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স যেরকম রয়েছে, তাহলে রিসার্চারেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স বা গুণাবলী নিশ্চয়ই থাকবে। থাকবে তো। একজন গবেষক, গবেষক ছাড়া কি গবেষণা হবে? কখনোই হবে না। তাহলে একজন গবেষকের কি কি গুণাবলী থাকতে পারে? অ্যানালাইটিক্যাল মাইন্ড তার থাকবে, মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা। অ্যাবিলিটি টু স্টে কাম, তার একদম কামনেস থাকবে, অর্থাৎ সব কিছুতে ধৈর্য থেকে শুরু করে মানসিক স্থিরতা, এই বিষয়গুলো তার থাকবে। এবং অবশ্যই ইন্টেলিজেন্স, এটা তো লাগবেই, বুদ্ধিমত্তা, যে কেউ তো আর গবেষক হতে পারবে না। কিউরিওসিটি তার থাকবে, কোনো জিনিস জানার প্রবল ইচ্ছা বা চেষ্টা। এবং তিনি কি হবেন, কুইক থিঙ্কার, কোনো জিনিস খুব তাড়াতাড়ি চিন্তা করারও তার ক্ষমতা থাকবে। কমিটমেন্ট, দায়বদ্ধতা, দায়বদ্ধ থাকবেন সমাজের প্রতি, সমাজের সমস্ত মানুষের প্রতি। এবং এক্সিলেন্ট রিটিন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিল, এটা তো লাগবেই। যে কোনো কিছু তিনি লিখছেন বা ডাটা কালেকশন করতে গিয়ে কমিউনিকেশন করছেন মানুষের সাথে, তাহলে একটা ভালো তার ভার্বাল স্কিল বা তার একটা ভালো কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেই জিনিসগুলো ভালো করে লেখা, এই স্কিলগুলো অবশ্যই দরকার। এবং সিম্প্যাথেটিক হবেন, মানে পুরো কাজটা করতে গিয়ে তিনি যেমন হার্ডওয়ার্কও করবেন, তিনি যেমন আমরা প্রথমেই ওই যে রিসার্চের শেষে এইচএসে কি দেখেছিলাম, এইচএসে আমরা দেখেছিলাম হার্ডওয়ার্ক ছিল, অনেস্টি ছিল। এই একই রকম ভাবে সিম্প্যাথেটিক হবেন, মানে মানুষের প্রতি তিনি দয়াবান হবেন। এই বিষয়গুলোই হচ্ছে একজন গবেষকের বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি। মানে গবেষকের উপরই তো পুরো গবেষণাটা নির্ভর করছে, সেই জন্য রিসার্চের যেমন বৈশিষ্ট্য কিছু রয়েছে, একই রকম ভাবে আমাদের গবেষকদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। বোঝা গেল গবেষকের কি কি বৈশিষ্ট্য আছে। এগুলো দেখো, এগুলো একটু মাথায় থাকলেই বা প্রশ্ন দেখলেই না নিজেরাই বুঝতে পারবে যে একজন গবেষকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা উচিত নয়। আমাদের প্রশ্ন দুরকম ভাবেই আসে, হুইচ ইজ নট দিয়ে আসে। তাহলে হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চার, তাহলে একজন রিসার্চারের ক্যারেক্টারিস্টিক্স নয় কোনগুলো, এইভাবে কিন্তু প্রশ্ন দেখবে পরীক্ষাতে বেশি আসবে। কোনগুলো ক্যারেক্টারিস্টিক্স সেটা দিয়ে হয়তো খুব একটা বেশি প্রশ্ন আসবে না, কোনগুলো ক্যারেক্টারিস্টিক্স নয় সেগুলো প্রশ্ন বেশি আসবে।
ঠিক আছে? এই হচ্ছে আমাদের রিসার্চের মিনিং এবং রিসার্চ এবং রিসার্চারের কিছু ক্যারেক্টারিস্টিক্স। এইগুলো যদি ভালো করে বুঝে যাও, পরের পার্টটা আরো বেশি ইন্টারেস্টিং আছে, যেখানে আমরা বিভিন্ন রিসার্চের টাইপস গুলো সম্পর্কে জানবো। এতটুকু ক্লিয়ার হয়েছে? বলো, বুঝতে পারলে এতটুকু? আচ্ছা, এবার আমরা একদম সব থেকে ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসবে সেই জায়গা থেকে আমরা মানে বিষয়গুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখো, কনসেপচুয়াল বিষয় আছে, খুব ভালোভাবে বুঝবে। কারণ মানে প্রশ্ন শুধু থাকবে বললে ভুল হবে, একের বেশিও প্রশ্ন এখান থেকে কিন্তু থাকার সম্ভাবনাও রয়েছে। কি জায়গা থেকে? এই টাইপস অফ রিসার্চ থেকে একাধিক প্রশ্ন থাকার সম্ভাবনা পরীক্ষাতে রয়েছে, সুতরাং ভালো করে বুঝবে। আমরা প্রথমেই রিসার্চের যখন টাইপস গুলো পড়বো, আমরা টাইপস গুলোকে বিশেষ কিছু ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগগুলো আমরা পড়বো বেসিস অফ অবজেক্টিভস। তার মানে উদ্দেশ্যের ভিত্তিতে রিসার্চকে কি ভাগে ভাগ করি আমরা? উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যের ভিত্তিতে প্রথম ভাগটা হচ্ছে ডেসক্রিপটিভ, যেটাকে আরেকটা আমরা বলি নরমেটিভ রিসার্চ। ঠিক আছে? বা অনেক সময় আমরা ন্যারেটিভ রিসার্চও বলে থাকি। অনেক নাম আছে, এক একটা রিসার্চের বিভিন্ন রকম নাম রয়েছে। আমরা এটা জানার আগে আমরা এই যে দেখো, আমি বেশিরভাগ তোমাদের নোটসের মধ্যে এই ডায়াগ্রাম ইউজ করি, প্রত্যেকেই জানো। তো ডায়াগ্রাম দেখে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে বলেছে ডেটা কালেকশন মেথড ইন ডেসক্রিপটিভ রিসার্চ। তাহলে একটা ডেসক্রিপটিভ রিসার্চে বা যে কোনো রিসার্চে আমাদের কি করতে হয়? ডেটা কালেকশন করতে হয়, হয় না? তথ্য সংগ্রহ করতে হয়। তাহলে আমরা তথ্য সংগ্রহ কিভাবে করতে পারি? দেখো, মানে আমি বলতে চাইলাম একটা ডেসক্রিপটিভ রিসার্চে তথ্য সংগ্রহের কি পদ্ধতি রয়েছে। সার্ভে করতে পারি আমরা। সার্ভে মানে কি? আস্ক কোশ্চেন। আমরা অ্যাজ এ রিসার্চার বিভিন্ন স্যাম্পল গ্রুপ, স্যাম্পল তখন আবার পরে পড়াবো। স্যাম্পল মানে অনেকেই জানো যে একটা বড় পপুলেশন থেকে আমরা যখন কয়েকজনকে বেছে নিচ্ছি এবং তাদেরকে নিয়ে আমি আমার রিসার্চের কাজটা পুরোপুরি করছি, ডেটা কালেকশন করছি, তারাই হচ্ছে আমার স্যাম্পল। তাহলে ওই যেরকম ভাত হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা একটা মানে হাঁড়ি থেকে একটা চাল উঠালেই আমরা বুঝতে পারি, হাত দিয়ে টিপলেই বুঝতে পারি, সেরকমই হচ্ছে স্যাম্পল। সবগুলো আর চাল তো উঠিয়ে আমরা চিপে চিপে দেখি না, একটাকে দেখলে বুঝতে পারি যে ভাত সেদ্ধ হয়েছে কিনা। তো সেরকমই হচ্ছে, আমরা স্যাম্পলদের কি করি? বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করি। তার সাথে আমরা অবজারভেশন অনেক সময় করি, মানে প্রশ্ন জিজ্ঞেস করলাম না, আমরা ওয়াচিং, নোটিস নোটিস করলাম, আমরা দেখছি শুধুমাত্র কি ঘটনা ঘটছে, কি ইভেন্ট, একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমরা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, সেটা দেখছি পরিস্থিতি। কাউকে কিন্তু কোনো প্রশ্ন করছি না, জিজ্ঞেস করছি না, আমি একটা জায়গায়, আমি একটা প্লেসে গিয়ে দাঁড়িয়ে আছি, আমি দেখছি ওখানে কি ঘটনা ঘটছে, সেখান থেকে আমি অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেকশন করতে পারি। আবার অনেক সময় কেস স্টাডিও করা হয়, গভীরভাবে বিষয়টা নিয়ে আমি চিন্তা করছি, কন্টিনিউয়াস আমি মনিটরিং করছি, মানে কন্টিনিউয়াস কোনো একটা বিষয় আমি দেখছি। তাহলে রিসার্চ স্যাম্পল গুলোকে আমি ভালোভাবে কেস স্টাডি করছি, মানে যে বা যারা আমার রিসার্চের জন্য ডেটা দিচ্ছে তারা ঠিকঠাক আছে কিনা সেটা যদি আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমি বলতে পারি যে আমার ডেটা কালেকশনটা কম বেশি বা তারা যে ডেটাগুলো দিল সেগুলো ঠিকই হবে। তাহলে এইভাবে আমরা কি করি? যে কোনো ডেসক্রিপটিভ রিসার্চের ডেটা কালেকশন আমরা করে থাকি। তাহলে এই তিনটে জিনিস এখানে ভালো করে মনে রাখবে যে ডেটা কালেকশন ডেসক্রিপটিভ রিসার্চে কিভাবে হয়ে থাকে, মানে হোয়াট আর দ্য টেকনিক্স অর টুলস ইন ডেসক্রিপটিভ রিসার্চ। তাহলে ডেসক্রিপটিভ রিসার্চের ডেটা কালেকশন টুলস গুলো কোনগুলো? সার্ভে, অবজারভেশন, কেস স্টাডি, এগুলো। এইবার যে কোনো রিসার্চে কি বললাম, ডেটা কালেকশন তো আমাদের করতেই হচ্ছে। তাহলে আমরা মেনলি ডেসক্রিপটিভ রিসার্চে কি দেখি? ডেসক্রিপটিভ রিসার্চে আমরা দুটো কোশ্চেন খোঁজার চেষ্টা করি, একটা হচ্ছে হাউ আর একটা হচ্ছে হু। এই দুটো আমরা কোশ্চেন খোঁজার চেষ্টা করি। হাউ মানে আমরা জানি কিভাবে, হু মানে কে। এই প্রশ্নগুলোর উপরে বেশি কিন্তু আমরা ফোকাস করে থাকি। মানে হাউ ডিড ইট হ্যাপেন, হাউ দিয়ে যদি একটা কোশ্চেন করি, তার মানে আমরা উত্তর, মানে প্রশ্নটা এরকম যে হাউ ডিড ইট হ্যাপেন, মানে এটা কিভাবে হয়েছিল। তাহলে কিভাবে হয়েছিল তার উত্তর পেলাম।
হু ইজ ইনভলভ, কে জড়িত আছে, তাহলেও একটা উত্তর পাবো আমরা নিশ্চয়ই। তাহলে এগুলোই উত্তর না আমরা খোঁজার চেষ্টা করি। যেমন ধরো আমি কয়েকটা এই ডেসক্রিপটিভ রিসার্চের যদি এক্সাম্পল দিই, ডেসক্রিপটিভ রিসার্চের ধরো এক্সাম্পল এরকম আমি দিচ্ছি যে আহ, ধরো কোনো একটা গ্রামের বিদ্যালয়ে আমি দেখছি শিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিতি হারটা খুব বেশি, শিক্ষার্থীরা প্রায় ক্লাসে অ্যাবসেন্ট থাকছে, মানে বেশিরভাগই অ্যাবসেন্টই থাকছে। ক্লাসে মিনস হচ্ছে স্কুলে তারা হয়তো অ্যাবসেন্ট থাকে, স্কুলে আসছে না, নিয়মিত স্কুলে বিদ্যালয়ে আসছে না। তাহলে এর একটা সমাধান কিভাবে হতে পারে, বা এর ক্ষেত্রে আমরা আগে কোনগুলো উত্তর খোঁজার চেষ্টা করব? আগে খোঁজার চেষ্টা করব যে ধরো যে হু, মানে কারা কারা আসছে না, আগে এটা আমরা দেখার চেষ্টা করব কারা কারা আসছে না। ঠিক আছে, এটা সবার আগে কিন্তু আমাদের দেখতে হবে যে কারা কারা বিদ্যালয়ে আসছে না, এই জিনিসটা উত্তর খোঁজার আমাদের চেষ্টা করতে হবে। তাহলে এই উত্তর খোঁজার চেষ্টা করা মানেই হচ্ছে আমি যখন এই উত্তরটা খোঁজার চেষ্টা করব তখন আমাদেরকে কি করতে হবে, ডেটা কালেকশন করতে হবে। তো আমি কি করলাম, সার্ভে করলাম। কাদেরকে সার্ভে করলাম, ধরো তাদের যে পিতামাতা রয়েছে তাদেরকে আমি স্যাম্পল হিসাবে সিলেক্ট করে আমি সার্ভে করলাম। তাদের প্যারেন্টসদের কাছে আমি গেলাম, গিয়ে আমি বললাম কি ব্যাপার তারা আসছে না কেন, তাদের এ সম্পর্কে মানে বিদ্যালয়ে না আসার জন্য বা আসছে না সে সম্পর্কে তাদের প্যারেন্টসদের বা পিতামাতার কি মতামত আছে সেগুলো আমি নিলাম। তাহলে সার্ভের মাধ্যমে আমি করলাম। এইবার আমি এটা লুকিয়ে লুকিয়ে অবজার্ভও করতে পারি যে স্কুল টাইমে আমি কয়েকজনের মানে একদিনে হয়তো একজনেরই আমি দেখলাম যে হ্যাঁ ওই ছেলেটার বাড়ি এই জায়গায়, আমি হয়তো ওর বাড়ি থেকে একটু দূরে একটু লুকিয়ে গিয়ে দেখছি যে ওই স্কুল টাইমে ও কি বাড়ি থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে কি স্কুল যাচ্ছে না, না ওই স্কুলে মানে স্কুল যাওয়ার জন্য মানে বাড়ি থেকে বেরোয়নি, বেরোচ্ছেই না, ও বাড়িতেই হয়তো থাকছে। আমি অবজার্ভ করতে পারি, তাহলে তো আমি কারণগুলো খুঁজে পাবো, পাবো তো কারণগুলো, তাহলে অবজারভেশনও আমি করতে পারি। এইভাবে কি হবে, এইভাবে কিন্তু আমি অনেক রেজাল্ট পাবো, তাই না? আমি তাদের ওদের পিতামাতার মত নিলাম, আমি তাদেরকে অবজার্ভ করলাম যে আদৌ তারা বাড়ি থেকে বেরোচ্ছে কি স্কুল টাইমে, না যদি বেরোয় তাহলে বেরিয়ে কোথায় যাচ্ছে। ওকে কিন্তু আমি জিজ্ঞেস করলাম না ডাইরেক্ট যে এই তুই আসিস নি কেন স্কুলে, বা আসিস না কেন, তুই কোথায় যাচ্ছিস, আমি জাস্ট দেখলাম। এইভাবে কিছু টিচার মিলে হয়তো কিছুদিন ধরে অবজার্ভ করছে, তাহলে অনেক কিন্তু রেজাল্ট এখান থেকে উঠে আসবে যে কারণগুলো কি, কারা কারা আসছে না, এইরকম ভাবে অনেক তথ্য আমাদের সামনে উঠে আসবে অবজারভেশনের মাধ্যমে, সার্ভের মাধ্যমে। ঠিক আছে, সার্ভে, এখানে সার্ভে না থেকে অনেক সময় দেখবে এখানে লেখা থাকবে হয়তো কোনো পয়েন্টে ইন্টারভিউ লেখা থাকতে পারে, বিষয়টা অনেকটা একই রকম, ইন্টারভিউর মাধ্যমে অনেক সময় আমরা করে থাকি। ঠিক আছে, ইন্টারভিউ লেখা থাকতে পারে মানে পিতামাতাদের এই মতামত নিচ্ছি, তাহলে ওটা এক ধরনের সার্ভে হলো বা ইন্টারভিউ টাইপও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই হাউ হু এই ধরনের কোশ্চেনগুলো খোঁজার বেশি চেষ্টা করি, এবং যখন আমি পেয়ে গেলাম পুরো রিপোর্টটা তখন আমি দেখছি যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অর হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড আদৌ কি ঘটেছে বা কি ঘটতে পারে, এই বিষয়গুলো আমরা যখন খুব সুন্দরভাবে গবেষণার মাধ্যমে উপস্থাপন করব তখনই হচ্ছে আমাদের এই ডেসক্রিপটিভ বা নর্মেটিভ রিসার্চ। বোঝা গেল কি রকম বিষয় হতে পারে নর্মেটিভ বা ডেসক্রিপটিভ রিসার্চটা, বলো? একটা একটা করে ক্লিয়ার করতে হবে বিষয়গুলো, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে একটা বিস্তারিত বর্ণনা আমি এখানে দেবো, মানে আমি একটা এক্সাম্পল, আমি প্রত্যেকটা রিসার্চের একটা করে এক্সাম্পল এইভাবে বলবো, মানে একটার বেশিও অনেক ক্ষেত্রে বলতে পারি। তাহলে একটা গ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির সমস্যা দেখা গেলে আমরা কিভাবে সেই বিষয়টা নিয়ে গবেষণা বা রিসার্চ করতে পারি, সেটাই হচ্ছে এই ডেসক্রিপটিভ রিসার্চ। এবার আমরা এক মিনিট, হ্যাঁ, আচ্ছা, পরের রিসার্চটাতে আমরা আসবো এক্সপ্লেনেটরি রিসার্চ, আমরা ব্যাখ্যামূলক বলি বাংলাতে। এটা কোথা থেকে আসে বলতো? এটা আগের যে রিসার্চটা আসলো আমাদের বর্ণনামূলক, এই বর্ণনামূলক থেকেই আসে ব্যাখ্যামূলক। কিরকম? দেখো আমি যখন কোনো জিনিসের বর্ণনা করব
ওই বর্ণনাকে ভিত্তি করেই চলে আসবে ব্যাখ্যা। মানে যা যা পেলাম সেগুলোই যদি আমি সুন্দর করে ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলেই আমার হয়ে যায় এই এক্সপ্লেনেটরি রিসার্চ। তবে এক্সপ্লেনেটরি রিসার্চে আমরা এই হোয়াই এই প্রশ্নটার উপর বেশি জোর দিই। হোয়াই, কেন, এই কেন প্রশ্নের উপর বেশি আমরা ফোকাস করে থাকি। এবং এখানে গবেষণার মাধ্যমে কোনো কিছুকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এই যে আগেরটাতে দেখবে ছবি ছিল, গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল, মিন্স কন্টিনিউয়াস মনিটরিং। এই যে দেখো এখানে ছবিটা এইভাবে দিয়েছে, দেখো একটা দূরবীনের মতো জিনিস দিয়ে বা আতস কাঁচ দিয়ে, আগেরটাও দেখছিল যদিও মানে কম বেশি ছবিগুলো মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাহলে গভীরভাবে কোনো কিছুকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এই হোয়াই নামক প্রশ্নটার উত্তর কিন্তু অনেক সময় পেয়ে থাকি। এবং এই হোয়াই বা কেন প্রশ্নটার উত্তর যে পাচ্ছি, তার সাথে সাথে আমরা এই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ দেখার চেষ্টা করি। কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বলতে কারণ কি এবং কারণের ফলাফল কি। তাহলে দেখো কারণ কি এবং কারণের ফলাফল কি, আমি আগের এক্সাম্পলটা দিয়ে তাহলে কি বলতে পারি। আগের আমাদের রিসার্চের প্রবলেমটা কি ছিল, একটা গ্রামের বিদ্যালয়ে আমরা দেখছিলাম শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ। এইবার তাহলে কারণ আর ফলাফলটা কি হতে পারে বলো। কারণটা কি, কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে শিক্ষার্থীদের অনুপস্থিতি। এবং শিক্ষার্থীদের যদি অনুপস্থিতি হয় তাহলে তার রেজাল্ট কি হতে পারে বলো তো, এফেক্ট কি কি পড়তে পারে। স্কুলে দীর্ঘদিন ধরে আসছেন অনুপস্থিত, তার রেজাল্ট কি কি হতে পারে, পসিবল রেজাল্ট, সম্ভাব্য কি কি রেজাল্ট হতে পারে। পড়াশোনা ঠিকঠাক হবে না, কোনো কিছু মানে শারীরিক বিকাশ যেটা বলে একটা বাচ্চা, তার পড়াশোনা থেকে শুরু করে অনেক কিছু এটা ঠিকঠাক হবে না, এ ধরনের। অর্থাৎ তাদের যে মানে স্কুলে আসার যে উদ্দেশ্য, একাডেমিক যে তাদের অ্যাচিভমেন্ট হওয়ার যেটা দরকার ছিল, সেই বিষয়গুলো তো হবেই না একদম, তাই না। তো এবার এই কারণ কিন্তু অনেক হতে পারে, দেখো এফেক্টও যেমন অনেক হতে পারে। স্কুলে না আসার এক একজনের কিন্তু এক এক রকম কারণ হতে পারে। দেখো খুব ছোট ছোট কারণগুলো হতে পারে। ধরো কেউ একজন এই কারণের জন্য আসছে না যে তাকে হয়তো স্কুলের টিচাররা হয়তো খুব বকাবকি করে, মানে পড়া হয়তো পারে না যার জন্য বকাবকি করে, তাহলে এই কারণের জন্য কেউ না আসতে পারে। কারণটা খুব ছোট কিন্তু দেখো তার না আসার কারণ কিন্তু এটা, সবার কারণ কিন্তু এটা হবে না। আবার কেউ হয়তো স্কুলে আসে না, তার মানে স্কুল থেকে বেরোয় কিন্তু ওই বন্ধু বান্ধবের সাথে হয়তো বাইরে তার একটা মানে ওই একটা গোষ্ঠী বা পিয়ার গ্রুপ তৈরি হয়েছে, যার জন্য ওদের সাথে হয়তো খেলাতে বাইরে মত্ত থাকে বা কোথাও হয়তো বাইরে চলে যায়, যার জন্য আসে না স্কুলে। মানে না আসারও অনেক কিন্তু কজ বা কারণ থাকতে পারে। আবার কেউ হয়তো এই কারণে আসে না, তার হয়তো বই খাতা নেই, এটাও হতে পারে। মানে বই খাতা নেই মানে হয়তো ওর বন্ধু বান্ধবের বই খাতা আছে, ওর হয়তো নেই, লজ্জাতে আসে না, এরকম থাকে এরকম কিন্তু মানে কারণগুলো এক একজনের কিন্তু এক এক রকম হতে পারে। আবার হয়তো আহ, কেউ কেউ আছে যাদের বাড়িতে গাইডেন্স ভালো করে নেই, মানে মা বাবা হয়তো ভালো করে দেখেও না যে সে স্কুল গেল কি গেল না। ওই জন্য অনেকে ভাবে যে আমার মা বাবাই তো দেখছে না স্কুল যাচ্ছে কি যাচ্ছে না, সেগুলোর ব্যাপারে তো খোঁজই রাখে না, তার জন্য স্কুলে অনুপস্থিত হচ্ছে। তো এই হোয়াই, কেন, কেন অনুপস্থিত হচ্ছে, এর অনেক কারণ। এই হোয়াই প্রশ্নের উপর আমরা খুব বেশি গুরুত্ব দিলাম, দিলাম কিনা। তাহলে এই হোয়াই এর এবং কজ আর এফেক্ট গুলোর যখন আমরা খুব সূক্ষ্মভাবে গবেষণা করব বা এই বিষয়গুলোকে যখন আমি ব্যাখ্যার আকারে উপস্থাপন করব, তখনই হচ্ছে আমাদের এই এক্সপ্লেনেটরি রিসার্চ বা এই ব্যাখ্যামূলক গবেষণা। ধরো কোনো একটা জায়গায় আমি দেখতে পেলাম যে শিশুদের মধ্যে মাদকাসক্তির পরিমাণ বেড়ে গেছে, মানে ড্রাগস নেওয়ার যে বিষয়গুলো রয়েছে, অনেক সময় হয় কৈশোর বয়সে হয়ে থাকে ড্রাগসের, মানে এগুলো বন্ধু বান্ধবের বা সঙ্গদোষে বেশিরভাগটা হয়ে থাকে। তো এই কেন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে, এই কেন, এই যে কথাটা বললাম আবার কেন হোয়াই, কেন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে ওই বয়সে, এইটা নিয়ে যদি আমি একটা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করি, তাহলে এটা হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চের একটা মূল জায়গা। অর্থাৎ এই গবেষণা কি আমরা কেন করছি, কোনো কারণ খোঁজার যখন চেষ্টা করছি এবং কারণটা খুঁজে তো পেলাম, তার উত্তরও পেয়ে যাচ্ছি এই রিসার্চের মাধ্যমে, মানে দুটোই পাচ্ছি। হোয়াই, এই হোয়াই এর মানে কি,
এখান থেকে কিন্তু আমরা রেজাল্টটাও পেয়ে যাচ্ছি। তাহলে এই জন্য এই রিসার্চকে আমরা আরো দেখো কি বলছে, এক্সপ্লেনেটরি রিসার্চ ক্যান অলসো বি এক্সপ্লেন্ড অ্যাজ এ কজ অ্যান্ড এফেক্ট মডেল, যেখানে ইনভেস্টিগেটিং প্যাটার্ন, আমরা ইনভেস্টিগেটিং করছি, আমরা বারবার করে এই ইনভেস্টিগেটিং করছি কি, কেন, এই প্রশ্নের উপর আমরা বারবার করে জানার চেষ্টা করছি। এইভাবেই হচ্ছে আমাদের এই এক্সপ্লেনেটরি রিসার্চ। এবার এক্সপ্লেনেটরির সাথে সাথে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালও আসে। এক্সপেরিমেন্টালটা কিরকম? এক্সপেরিমেন্টালটা হচ্ছে বাংলাতে পরীক্ষামূলক গবেষণা যদি বলি, তো এই পরীক্ষামূলক গবেষণা এটাও কিন্তু আসে আমাদের কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। দেখো আগেরটাতে আমরা কিন্তু দেখলাম কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট স্টাডি ভ্যারিয়েবল। এখানে আমরা দেখো কি দেখব, এখানে আমরা দেখব cause and effect relationship by manipulating independent variable and observing their effect on dependent variable। খুব ভালো করে এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা বুঝবে, খুব ভালো করে। কেন আমি বলছি, কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে একটা প্রশ্ন আসবে এবং এক্সপেরিমেন্টাল রিসার্চের কিছু টাইপস রয়েছে যেগুলো আমরা একটু পরে জানবো, সেই এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপস গুলো থেকেও প্রশ্ন আসবে। সুতরাং এই এখনো পর্যন্ত যে কটা বোঝালাম তার মধ্যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? দেখো আমরা এখানে দুটো জিনিস দেখলাম, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ দেখলাম তো। আচ্ছা এক মিনিট, আচ্ছা এক্সপেরিমেন্টাল বলছিলাম। আচ্ছা দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কি দেখছি, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করার চেষ্টা করছি। আমি একটা এক্ষেত্রে এক্সাম্পল দিই। আমরা এটাকে বাংলাতে কি বলছিলাম, বাংলাতে পরীক্ষামূলক গবেষণা বলছিলাম তো। দেখো পরীক্ষামূলক গবেষণা এক্সাম্পলটা আমি এরকম দিচ্ছি, এখানে দুটো জিনিসের কথা বলেছে। দেখো একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুটো বলেছে। তো ভ্যারিয়েবল যখন পড়াবো তখন তো বলবোই, তার আগে বলি, ধরো এটা হচ্ছে কজ, একটা হচ্ছে এফেক্ট। ধরো এক্সাম্পলটা এরকম দিই যে আমরা সবাই ওই 2020-তে 20-21 নাগাদ আমরা সবাই কোভিডের সম্মুখীন হয়েছিলাম, করোনা ভাইরাস। তো সেক্ষেত্রে ধরো একটা বলতে পারি যে প্রথমত করোনা ভাইরাসের বা কোভিডের জন্য তো কোনো ওষুধ বা কোনো ভ্যাকসিন তো প্রথম অবস্থাতেই পাওয়া যায়নি, পরবর্তীতে ধীরে ধীরে সেটা পাওয়া গেছে। তো যখন আমরা পেলাম তখন আমরা দেখছি সেই ভ্যাকসিনের প্রভাব ভাইরাসের উপর কতটা পড়েছে। ভ্যাকসিনের প্রভাব, ভালো করে শুনবে বিষয়টা, ভ্যাকসিনের প্রভাব ভাইরাসের উপরে কতটা পড়েছে এইটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছিলাম। কারণ ভ্যাকসিন তৈরি হওয়ার সাথে সাথেই দেখবে, মানে অনেকেই জানো বিষয়টা বা মনেও থাকবে, রিসেন্ট যেহেতু প্রায় ঘটনা, এই 4-5 বছর আগেকারই ঘটনা, সেই জন্য অনেকেরই মনে থাকবে যে সরাসরি কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর আমাদের উপর কিন্তু প্রয়োগ করা হয়নি, মানুষের উপর কিন্তু দেওয়া হয়নি। আগে কি ছিল, আগে ট্রায়াল দেওয়া হয়েছিল, অনেকেই সেই ট্রায়ালে অংশগ্রহণ করেছিল। কারণ যেহেতু এটা প্রথম নতুন আবিষ্কার হলো ভাইরাসের ভ্যাকসিন, সেই জন্য আগে কিন্তু মানুষের উপর প্রয়োগ করা হয়নি। আগে মানে একদম সব মানুষের উপরই দেওয়া হয়নি, আগে কিছু মানুষের উপরে ওটাকে ট্রায়াল দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই ওষুধের প্রভাব ভাইরাসের উপরে কতটা পড়ছে, মানে ভাইরাসকে দমন করতে কতটা সক্ষম হচ্ছে, এটা দেখার আগে চেষ্টা করা হয়েছিল। তাহলে একটা হচ্ছে কজ, একটা হচ্ছে এখানে এফেক্ট। আর আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে এই দুটো জিনিসই দেখার চেষ্টা করি, কি কি, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। তাহলে এবার একটু বলবে এখানে কজ কোনটা আর এফেক্ট কোনটা, এখানে কজ কোনটা আর এফেক্ট কোনটা হলো।
মেডিসিনটা কজ হবে না এফেক্টটা কজ হবে? বলো। মেডিসিনটা কর, মেডিসিনটা। ভেরি গুড, এটাই জানতে চেয়েছিলাম। মেডিসিন বা ভ্যাকসিন বা ওষুধটাই হচ্ছে কজ, এবং সেটার প্রভাব মানে এফেক্ট মানুষের উপর কতটা পড়ছে সেটাই আমরা দেখার চেষ্টা করেছিলাম, সেই জন্য সেটা হচ্ছে এফেক্ট। এইবার আমরা দুটো জিনিস বললাম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার এখান থেকেই হয়ে যাবে, দেখো মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই কম বেশি। আমরা আমি বিষয়টা বোঝাবো তার আগে একটু নিজেরা চেষ্টা করো যে কোনটাকে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবো আর কোনটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমরা জানি যে কারো উপর ডিপেন্ড করে আছে। তাহলে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কজটা না এফেক্টটা, কোনটা কি বলো? ইন্ডিপেন্ডেন্ট কোনটা হবে, কজ না এফেক্ট? মানে এটা তো মেডিসিন বা ওষুধ বা ভ্যাকসিন, তাহলে এফেক্টটা, ওষুধটা ইন্ডিপেন্ডেন্ট হবে না এফেক্টটা বা ভাইরাসের উপরে প্রভাব কতটা পড়ছে সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে? কোনটা? সবসময় মনে রাখবে যেটা কজ হয়, যেটা কারণ হয়, সে কারণটা হচ্ছে অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। কারণ হচ্ছে স্বাধীন, আর এফেক্ট সবসময় হয় ডিপেন্ডেন্ট। এফেক্টটা সবসময় হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা কি করতে পারি, ম্যানুপুলেট করতে পারি। কিরকম ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন তো, কারণকে ম্যানুপুলেটেড করা যায়। কিরকম ম্যানুপুলেটেড? এই যে ওষুধ আছে, ওষুধটাকে চেঞ্জ করা যাবে তো? চেঞ্জ করা যাবে না? ওষুধকে তো চেঞ্জ করা যাবে, মেডিসিনকে আমরা চেঞ্জ করতে পারি, ম্যানুপুলেট করতে পারি। ম্যানুপুলেশন মানে হচ্ছে কি, পরিবর্তন করা, চেঞ্জ করে দেওয়া, ম্যানুপুলেশন করতে পারি। কিন্তু যে ডিপেন্ডেন্ট রয়েছে, মানে ওষুধের প্রভাব ভাইরাসের উপর কতটা পড়ছে, এটা তো ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এটা মেডিসিনের উপর আবার ডিপেন্ডেন্ট হয়ে গেল। যার যেরকম মেডিসিন পড়েছে তার উপর সেরকম প্রভাব পড়বে। বা আমরা এইভাবে বলতে পারি, ছোটদের উপর একরকম প্রভাব পড়বে, বড়দের উপর মেডিসিনের একরকম প্রভাব পড়বে। তাহলে এটা তো এফেক্টটা সবসময় কি হয়, এফেক্টটা সবসময় হয় ডিপেন্ডেন্ট। বোঝা গেল? তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কি করি, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করার চেষ্টা করি। অর্থাৎ এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা দেখলাম যে ওষুধের প্রভাব ভাইরাসের উপর কতটা পড়েছে। অর্থাৎ এখানে ওষুধটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা প্রয়োজনে ম্যানিপুলেট করতে পারি, পরিবর্তন করতে পারি, কিন্তু এফেক্টকে আমরা পরিবর্তন করতে পারবো না। রেজাল্ট এক একজনের এক এক রকম আসবে, কিন্তু আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটাকে কিন্তু সবসময় পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এটা একটা গেল। এইবার এখান থেকে দেখো বলেই দিয়েছে, ম্যানিপুলেট ওয়ান ভ্যারিয়েবল, হি নিডস টু ম্যানিপুলেট ওয়ান ভ্যারিয়েবল কল্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটাই তো একটু আগে বললাম, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। তার সাথে বলছে while observing or measuring the subsequent changes in the second variable called dependent variable। যেটাকে আমরা বলছি কি ডিপেন্ডেন্ট, সেটা কি, সেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যেটাকে আমরা এফেক্টও বলছিলাম, সেক্ষেত্রে এটা হচ্ছে যখন আমরা কোনো কিছু দেখছি এবং যার মধ্যে কোনো পরিবর্তন আসছে, সাবসিকুয়েন্ট চেঞ্জেস। চেঞ্জ কার মধ্যে আসে, চেঞ্জ সবসময় আসে যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানুষের মধ্যে পরিবর্তন, আচ্ছা মানুষের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছিলাম যে ভ্যাকসিন নেওয়ার পর অনেক মানুষের অনেক রকম ধরো কারো জ্বর হওয়া বা কারো ব্যথা, এগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, দেখা যাচ্ছিল তো। তার মানে ওটা কি, এই ওষুধটা বা এই যে ওষুধের প্রভাব, সেটা মানুষের উপর কিন্তু বিভিন্ন জনের উপর বিভিন্ন রকম ভাবে পড়েছিল। তাহলে এই বিষয়টাই আমরা এখানে দেখলাম, এবং এক্ষেত্রে তাহলে আমরা চারটে জিনিস জানলাম। এই চারটে এখান থেকে ভালো করে এবার মনে রাখবে, চারটা কম্পোনেন্টস আছে কিসের, এক্সপেরিমেন্টাল রিসার্চের চারটে কম্পোনেন্টস আছে। একটা হচ্ছে ম্যানিপুলেশন, সেকেন্ড হচ্ছে মেজারমেন্ট, থার্ড হচ্ছে কম্পারিজন, এবং ফোর্থ হচ্ছে কন্ট্রোল। চারটে জিনিস মাথায় রাখবে। ম্যানিপুলেশন হচ্ছে, কার ম্যানিপুলেশন হচ্ছে, যেটা আইভি আমরা সংক্ষেপে লিখি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার ম্যানিপুলেশন হচ্ছে। মেজারমেন্ট আমরা পরিমাপ করছি যে কার উপর কি রকম প্রভাব পড়লো, তুলনাও করছি, এবং আমাদের কন্ট্রোল থাকছে একটা। অবশ্যই এই এক্সপেরিমেন্টাল রিসার্চে আমাদের একটা মানুষের একটা কন্ট্রোল থাকছে।
রিসার্চার যারা পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে, কন্ট্রোলড রিসার্চ আমরা বলে থাকি। মানুষের এখানে পুরোপুরি কন্ট্রোল থাকে, কারণ মানুষই ম্যানিপুলেট করছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে মানুষই ম্যানিপুলেটেড করছে। সেই জন্য এই কটা জিনিস এখানে মনে রাখবে। 4টা বেসিক কম্পোনেন্টস আছে, এখান থেকে কিন্তু কম্পোনেন্টস থেকে একটা কোশ্চেন আসতে পারে। ধরো এরকম ভাবে দিল, which is not the component of experimental research। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চের কম্পোনেন্ট নয় কোনটা? তার মানে আমাদের জানতে হবে কম্পোনেন্ট কোনগুলো, আগে সেটা জানতে হবে, তাহলেই না আমরা বের করতে পারবো কোনগুলো কম্পোনেন্ট নয়। এইবার আমরা জানবো এক্সপেরিমেন্টাল রিসার্চকে আমরা কটা ভাগে ভাগ করছি। দেখ, এক্সপেরিমেন্টাল রিসার্চকে আমরা 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল। দেখো এখানে 3টে জিনিসই বলবো, তবে ট্রু এক্সপেরিমেন্টালটা আগে বলবো, কারণ ট্রু এক্সপেরিমেন্টাল হচ্ছে যেটা এক্সপেরিমেন্টাল সেটাই হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, আলাদা কিছুই নয়। যেটাকে ট্রু এক্সপেরিমেন্টাল বলছি সেটাই হচ্ছে সেম অ্যাজ এক্সপেরিমেন্টাল রিসার্চ। মানে এখানে আমরা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করার চেষ্টা করলাম। এবার কোয়াসি এক্সপেরিমেন্টালটা কি? কোয়াসি এক্সপেরিমেন্টালটা হচ্ছে, কোয়াসি মানে কি এটা আগে জানবে, এটা অনেক সময় আসতে পারে, জাস্ট ফর ইনফরমেশন বলে রাখছি। কোয়াসি মানে মনে রাখবে, কোয়াসি হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, কোয়াসি মানে হচ্ছে অলমোস্ট। অলমোস্ট মানে বাংলাতে হচ্ছে প্রায়, মানে প্রায় এক্সপেরিমেন্টাল, পুরোটা এক্সপেরিমেন্টাল নয় কিন্তু। পুরোটা যদি এক্সপেরিমেন্টাল হতো তাহলে ওটা হয়ে যেত ট্রু এক্সপেরিমেন্টাল, আর কোয়াসি মানে হচ্ছে অলমোস্ট, প্রায় এক্সপেরিমেন্টাল। অর্থাৎ এখানে ওই ম্যানিপুলেশন, কন্ট্রোল এগুলো নাও থাকতে পারে, কিন্তু যদি ট্রু এক্সপেরিমেন্টাল হয় তাহলে এখানে ম্যানিপুলেশনও থাকবে, কন্ট্রোলও থাকবে। মানে এক্সপেরিমেন্টাল হোক বা ট্রু এক্সপেরিমেন্টাল যাই হোক না কেন, এই 4টে কম্পোনেন্ট থাকবে, এই 4টে যে বেসিক কম্পোনেন্টস রয়েছে থাকবে। কিসের ক্ষেত্রে বললাম? ট্রু এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে 4টেই কম্পোনেন্টস থাকবে, কিন্তু কোয়াসি হয়ে গেলে কোন দুটো মিসিং থাকতে পারে? ম্যানিপুলেশন আর হচ্ছে কন্ট্রোল, এই দুটো মিসিং থাকতে পারে। তাহলে কোন দুটো থাকবে? এই দুটো মিসিং থাকা মানে কোয়াসি এক্সপেরিমেন্টালে কোন দুটো থাকবে বলো? কোয়াসিতে তাহলে কোন দুটো থাকবে? হ্যাঁ এই দুটোই থাকবে, মেজারমেন্ট আর কম্পারিজন থাকবে। আর ট্রু মানে 4টেই থাকবে। কিন্তু যদি অলমোস্ট এক্সপেরিমেন্টাল বা কোয়াসি এক্সপেরিমেন্টাল আমরা বলি, তাহলে ম্যানিপুলেশন সেখানে থাকে না। আর ম্যানিপুলেশন থাকা না থাকা মানে কি? এখানে নিশ্চয়ই ম্যানিপুলেট আমরা কোনটাকে করছিলাম? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাব হয়তো সেরকম ভাবে নেই, সেই জন্য ওটা ম্যানিপুলেশন মিসিং থাকবে। আর দেখো কন্ট্রোল কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? আমাদের দ্বারাই তো। আর আমরাই কি করছি? আমরাই তো ম্যানিপুলেট করছি, সেই জন্য এই ম্যানিপুলেশন বা কন্ট্রোল দুটোই মিসিং থাকবে। এইবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রি এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্টাল হওয়ার আগের মুহূর্ত। এক্সপেরিমেন্টাল হওয়ার আগের মুহূর্ত, সেটাই হচ্ছে আমাদের প্রি এক্সপেরিমেন্টাল। তো প্রি এক্সপেরিমেন্টালটা সেরকম কিছু একটা নয়, এটা অনেক জায়গায় লেখা আছে, মানে অ্যাকচুয়ালি এটা এখন দিচ্ছে কেন জানি না, প্রি এক্সপেরিমেন্টাল বিষয়টা মানে এক্সপেরিমেন্ট হওয়ার আগের যে বিষয়, কিন্তু তোমাদের যেই জায়গা থেকে প্রশ্ন থাকে এটা হচ্ছে, নাম শুনেছো কিনা আমি জানি না, বাট প্রশ্নটা এখন এইভাবে থাকছে, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। এটা শুনেছো এই টার্মটা? এক্স পোস্ট ফ্যাক্টো, শুনেছো এটা? শোনা আছে? আচ্ছা, এটা একটু বলি। দেখো আমরা একটু আগে কি জানলাম, দেখো এই এই মানে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কিন্তু অনেক বড়। দেখো আমরা সাধারণত জানলাম আমরা রিসার্চে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটা যেখানে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে বের করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তবে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করার জন্য আমরা যখন শুধু এক্সপেরিমেন্টাল করছিলাম, আগে কজ ছিল তারপরে এফেক্ট ছিল, না আগে এফেক্ট ছিল পরে কজ ছিল? কি ছিল? কি ছিল বলো? কি ছিল বলো? আগে কজ না আগে এফেক্ট? কি ছিল? এই লিখেছিলাম তো, এই যে দেখো এখানে কি ছিল আগে? কজ ছিল। আগে কজ ছিল তারপরে এফেক্ট ছিল, তাই না? আগে এক্সপেরিমেন্টালে আগে কজ ছিল তারপরে এফেক্ট ছিল, এটাই হচ্ছিল এক্সপেরিমেন্টাল। এইবার
যদি আমরা এটাকে উল্টে দিই, এক্স পোস্ট ফ্যাক্টো মানেই হচ্ছে পোস্ট, মানে এখানে বোঝাচ্ছে আগে এফেক্ট তারপরে কজ, উল্টো দিকে যেতে হবে। মানে এফেক্ট আছে, কজ নেই, আমরা কজ জানি না, আমরা কজটা খোঁজার চেষ্টা করব। যে রিসার্চে আমরা কজটা, কারণটা খোঁজার চেষ্টা করব, সেইটাই হচ্ছে আমাদের এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের তাহলে উল্টোটা কি হলো, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ হয়ে গেল। বোঝা গেল? আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে বুঝে যাবে। এক্সাম্পল অনেক আছে, এগুলোর এক্সাম্পল আমি দিতে পারি। ধরো মানে আমরা কি দেখলাম, এফেক্ট আছে, রেজাল্ট আছে বা ফলাফল আছে, কিন্তু কারণ আমরা জানি না। তাহলে কারণ খোঁজার চেষ্টা করছি। তাহলে একটা এক্সাম্পল দিই, ধরো এইভাবে দিচ্ছি যে দেখলাম যে দিল্লির মতো বড় শহরে হয়তো হঠাৎ করে ক্রাইমের পরিমাণ বেড়ে গেল। এবার ক্রাইমের পরিমাণ বেড়ে গেল, এটা তো একটা রেজাল্ট। তাহলে ক্রাইমের নিশ্চয়ই, ক্রাইম বেড়ে যাওয়ার নিশ্চয়ই কিছু কারণ আছে, কিছু কজ আছে। এই যখন আমরা কজটা খোঁজার চেষ্টা করব, তখনই সেই রিসার্চের নাম হচ্ছে এই এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। বোঝা গেল? তাহলে ক্রাইমের অনেক কারণ হতে পারে, ক্রাইমের তো একটা কারণ হবে না, ক্রাইমের অনেক কারণ হতে পারে। হয়তো লিটারেসি রেট কম আছে, তার জন্য ক্রাইম হচ্ছে, বা আনএমপ্লয়মেন্টের পরিমাণ অনেক বেশি, সেই জন্য ক্রাইম হচ্ছে। মানে মানুষের কাজ বলে কিছু নেই, বা আনএমপ্লয়মেন্ট, এখানে মানুষের কোনো জায়গায় হয়তো কাজের সুযোগ অনেকটাই কম, তার জন্য মানুষ হয়তো ক্রাইম করছে, চুরি করছে। বা অনেক সময় কি হয় দেখবে, যে সমস্ত স্লাম বা বস্তি এরিয়ার মানুষরা বা ছেলেমেয়েরা থাকে, তারা কিন্তু এই ধরনের ক্রাইমের সাথে বেশি যুক্ত হয়ে পড়ে। দারিদ্রতা, এটাও একটা কারণ হতে পারে। তো সব রকম কারণগুলোই যখন আমি খোঁজার চেষ্টা করছি, আমাদের সামনে অলরেডি রেজাল্ট আছে। রেজাল্টটা কি, এফেক্টটা কি, দিল্লিতে ক্রাইমের পরিমাণ বেড়ে গেছে। এর কারণ, পসিবল কারণগুলো যখন খোঁজার চেষ্টা করছি, তখনই হচ্ছে সেটা এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। এবার আরো ধরো এক্সাম্পল দিচ্ছি, এরকম যে কোনো একটা রাস্তায় হয়তো দেখছি, সেই রাস্তায় বারবার বারবার করে হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে একটা পার্টিকুলার জায়গাতে ওখানেই বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে অ্যাক্সিডেন্টটা কি, অ্যাক্সিডেন্টটা হচ্ছে এফেক্ট। আমরা ওই জায়গাতেই এবার খোঁজার চেষ্টা করব, ওই জায়গাতেই পার্টিকুলার কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কজ কি, তার কারণ। হতে পারে ওই জায়গায় ট্রাফিক, মানে ট্রাফিক সিগন্যাল কিছু নেই, বা ওখানে হয়তো এরকম ওয়াই শেপের হয়তো রাস্তা গেছে, ঠিক আছে, ওয়াই শেপের রাস্তা গেছে, বা এদিক থেকে বা চারমুখী রাস্তা এসেছে, মানে চারদিক থেকে এই রাস্তা এসেছে। তাহলে এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়তো বেশি হচ্ছে, এখানে হয়তো কোনো সিগন্যালিং সিস্টেম নেই। তাহলে কারণগুলো কি করলাম, দেখো কারণগুলো কিন্তু পরে খোঁজার চেষ্টা করলাম। যখন আমাদের কাছে এফেক্ট আছে, কজ নেই, কজ খোঁজার চেষ্টা করব, তখনই সেই ধরনের রিসার্চকে আমরা কি বলবো, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। ক্লিয়ার হলো? বলো। আচ্ছা, বাকিরা বুঝতে পারলে? এক্স পোস্ট ফ্যাক্টো বা পুরো এক্সপেরিমেন্টাল বিষয়টা, অনেক কিছু আছে কিন্তু এর মধ্যে। বোঝা গেছে? আচ্ছা, যা বলছি ডিটেলসেই বলছি, এইবার আসবো হচ্ছে এক্সপ্লোরেটরি। আমরা একটু আগে এক্সপ্লেনেটরি পড়লাম, এক্সপেরিমেন্টাল জানলাম, সিমিলার ওয়ার্ড, প্রায় প্রায় সিমিলার, কিন্তু একটু আলাদা হবে। এক্সপ্লোরেটরি, এক্সপ্লোরেটরি মিন্স হচ্ছে এখানে আমরা বাংলাতে কি বলবো, অনুসন্ধানমূলক। অনুসন্ধান করব, কিসের অনুসন্ধান করব, কোন একটা নতুন বিষয়, তারই না অনুসন্ধান করব। এক্সপ্লোর বলি না আমরা, এক্সপ্লোর করা কোনো জিনিসকে। তাহলে ধরো কোনো কিছু একটা আননোন, আনফ্যামিলিয়ার প্রবলেম, যেটা সম্পর্কে আমি জানি না, সেটা যখন মানে রিসার্চার, which researcher has little or no knowledge, আমার রিসার্চারের এই সম্পর্কে কোনো জ্ঞান বা নলেজ নেই, ঠিক আছে, আননোন, এই সমস্যা সম্পর্কে আমার একদমই অজানা, তখন আমি যে ধরনের গবেষণা করব, সেটাই হচ্ছে আমাদের এই অনুসন্ধানমূলক বা এক্সপ্লোরেটরি রিসার্চ। মানে নতুন বিষয় উদ্ঘাটন করা বা নতুন বিষয় আবিষ্কার করা। ধরো অনেক এক্সাম্পল হতে পারে, যেমন একটু আগে করোনার ওই মানে ভ্যাকসিনের এক্সাম্পলটা দিয়েছিলাম, ওটা তো একরকম এক্সপ্লোরেটরি রিসার্চও হতে পারে। কারণ এর আগে কি করোনা এসেছিল, বা করোনার বা কোভিড কি ছিল, ছিল না। কোভিড ছিল না মিন্স তার কোনো ভ্যাকসিনও ছিল না বা আবিষ্কার হয়নি। এটা কি হয়েছে, অনুসন্ধান করে আবিষ্কার নতুন করে করতে হয়েছে। বা
ধরো যে এইডস, এই রোগটার নামও আমরা সবাই জানি এইডস। এই রোগই, এটাও মোটামুটি ভাবে ওই 1980s এর দিকে এই রোগটা প্রথম দেখা গেছিল। তো যখন প্রথম দেখা যায় তখন কিন্তু কেউ জানতো না এটা কি ধরনের রোগ, বা আদৌ কোনো রোগ কিনা, বা এটার কারণ কি, বা কিভাবে ছড়ায়, এইগুলো সম্পর্কে কিন্তু জানাই ছিল না। এক্ষেত্রে ধীরে 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 এইগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হলো, অনুসন্ধান করা হলো, বিভিন্ন নতুন বিষয় নিয়ে যখন অনুসন্ধান করা হচ্ছে, মানে পর্যাপ্ত জ্ঞান নেই, কিন্তু সেই বিষয় নিয়ে যখন আমরা অনুসন্ধান করছি তখনই হচ্ছে সেটা এক্সপ্লোরেটরি রিসার্চ। তো দুটো জিনিসের মধ্যে আমরা ডিফারেন্স জানবো, এক্সপ্লোরেটরি আর এক্সপ্লেনেটরি। আমরা তো দুটো জানলাম এমনি, কিন্তু দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা তাহলে কি? অনেক সময় মনে হতে পারে যেটা এক্সপ্লোরেটরি সেটাই হয়তো এক্সপ্লেন, কারণ এক্সপ্লেন তো ব্যাখ্যা, এক্সপ্লেন হচ্ছে ব্যাখ্যা। তাহলে এক্সপ্লোরেটরি কি? প্রবলেমটা যেখানে আনক্লিয়ার, আনক্লিয়ার মিনস আমরা জানি না, তখন আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করব। কিন্তু যেখানে প্রবলেমটা জানি, সমস্যাটা কোথায় সেটা জানি, তখন আমরা ব্যাখ্যামূলক গবেষণা করব। বোঝা গেছে? তার মানে এক্সপ্লোরেটরি রিসার্চে এক্সপ্লোর কি, এক্সপ্লোর কি করছি? ফাইন্ড কোশ্চেন, কোশ্চেন আমরা ফাইন্ড করছি, মানে খোঁজার চেষ্টা করছি, প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করি। আর এক্সপ্লেনেটরিতে ফাইন্ড অ্যান্সার, উত্তরগুলো খোঁজার চেষ্টা করি, উত্তরগুলো খুঁজলেই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক বেশি সহজ হবে। এবং দুটো পদ্ধতি, এক্সপ্লোরেটরি যখন করছি তখন আমরা ইন্টারভিউ, অবজারভেশন, এই ধরনের টুলস গুলো ব্যবহার করছি। আর যখন এক্সপ্লেনেটরি রিসার্চ করছি তখন আমাদের কি, আমরা তো জানি সবকিছুই, তখন এক্সপেরিমেন্ট করছি, স্ট্যাটিস্টিক্স আমরা ইউজ করছি, এইভাবে আমরা করছি। সেই জন্যই দুটোকেই বলা হচ্ছে, দুটোই কিন্তু বোথ আর রিসার্চ ডিজাইন, নট মেথড। পদ্ধতি নয় দুটো, রিসার্চ ডিজাইন। দুটো দুরকম ভাবে ডিজাইন হলো, মানে এক্সপ্লোর করলাম কিসের, একটা কোশ্চেন ফাইন্ডিং করলাম, আর একটা উত্তর খোঁজার চেষ্টা করলাম, ফাইন্ড অ্যান্সার। এই হচ্ছে এক্সপ্লোরেটরি এবং এক্সপ্লেনেটরি রিসার্চের মধ্যে দুটো পার্থক্য। মানে এক্সপ্লোরেটরিটা আমরা বলতে পারি, আচ্ছা নিজেরাই বলো তো দেখি, আহ, কোনটা বেশি ডেটা কালেকশন নির্ভর হয়ে থাকে, এক্সপ্লোরেটরি না এক্সপ্লেনেটরি? ডেটা কালেকশন ভিত্তিক কোনটা, বা ডেটা কালেকশন নির্ভর কোনটা বেশি হবে, বা ডেটা কালেকশনের উপরই আমাদেরকে নির্ভরশীল বেশি হয়ে থাকতে হবে কোন ধরনের রিসার্চ? এই দুটোর মধ্যে ডেটা কালেকশনের উপরে বলো। এক্সপ্লোরেটরি। এক্সপ্লোরেটরি, আচ্ছা বাকিরা কি বলছো? এক্সপ্লোরেটরিতেই ডেটা কালেকশনের উপর বেশি নির্ভরশীল হয়ে থাকতে হবে, না এক্সপ্লেনেটরিতে? কি মনে হচ্ছে বাকিদের, বলো। ঠিক হোক ভুল হোক বলো, কোনো অসুবিধা নেই, ভুল থেকেই তো শিখবো, বিষয়গুলো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এক্সপ্লোরেটরিতে কি জানলাম, আমরা কিছুই জানি না। যেখানে কিছুই জানি না সেখানে তো আমরা কোশ্চেন খুঁজছি, কোশ্চেন খুঁজছি, এখানে কি কোনো উত্তর পাচ্ছি? উত্তরই তো পাচ্ছি না। ডেটা কালেকশন তো এখানে কোনো জায়গায় নেই, ডেটা কালেকশন আমরা করছি, ইন্টারভিউর মাধ্যমে করছি, অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেকশন করছি। আমরা কেন করছি? কোশ্চেন খোঁজার জন্য করছি। আর এক্সপ্লেনেটরি, সরি, এক্সপ্লোরেটরি রিসার্চই হচ্ছে পুরোটাই আমাদের ডেটা কালেকশনের উপর নির্ভর। মানে এটাই কেন? কারণ ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেকশন হচ্ছে, অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেকশন হচ্ছে। আর আমরা তো জানি না, এক্সপ্লোরেটরি রিসার্চ আমরা কখন করি? যখন আমাদের কাছে সাফিসিয়েন্ট কোনো ডেটা নেই, কোনো তথ্য নেই, এবং যারা গবেষক তাদের কাছে বিষয়টা আননোন, পুরোপুরি আনফ্যামিলিয়ার, আননোন জিনিস, জানা নেই বিষয়টা সম্পর্কে। তাহলে তো আগে ডেটা কালেকশন করতে হবে, তারপরেই না জানতে পারবো। তাহলে এক্সপ্লোরেটরি হচ্ছে ডেটা কালেকশনের উপরে পুরোপুরি নির্ভরশীল। বোঝা গেল? মানে কনসেপ্টটা ক্লিয়ার হলো? বলো, বোঝা গেছে? এই ধরনের ছোটখাটো কনসেপ্ট গুলো থেকে কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন উত্তর করতে হবে। মানে দেখো ডাইরেক্ট ওরকম ভাবে তার প্রশ্ন আসবে না, তাই না? আচ্ছা, এইবার আমরা জানবো এটা বেসিস অফ, আমরা কিসের ভিত্তিতে পড়ছিলাম? পারপাস। তাহলে পারপাসের ভিত্তিতে লাস্ট রিসার্চ হচ্ছে এটা কোরিলেশন রিসার্চ। দেখো কোরিলেশনাল রিসার্চ, এটা তো খুব সহজ, আমরা বলতে পারি কোরিলেশনাল রিসার্চ কি হতে পারে।
কোরিলেশনাল রিসার্চ হচ্ছে যে ভ্যারিয়েবল গুলো রয়েছে, মানে দুটো বা তার বেশি যদি ভ্যারিয়েবল থাকে তাদের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে, কি রকম রিলেশনশিপ রয়েছে সেইটা যখন আমরা দেখার চেষ্টা করব তখনই সেটা হচ্ছে কোরিলেশনাল রিসার্চ। যেমন ধরো এখানে অনেক এক্সাম্পল হয়, খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিতে পারি কোরিলেশনাল রিসার্চ। আমি প্রথমে একাডেমিক বা স্কুলের ক্ষেত্রে আমি বলি, মানে একাডেমিক ক্ষেত্রে আমি বলি একটা এক্সাম্পল। আচ্ছা, এখানে লেখা আছে, আমি আরো এক্সাম্পল বলছি। দেখো, ধরো মাধ্যমিকের কিছু স্টুডেন্ট আছে যাদের হয়তো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস আর আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট। একাডেমিক অ্যাচিভমেন্ট, এই দুটো ভ্যারিয়েবল। কারণ আমরা যখনই রিসার্চ করছি বা কিছু, যখন দুটো ভ্যারিয়েবল মানে দুটো বা তার বেশি ভ্যারিয়েবলের মধ্যে আমরা তুলনা করছি বা রিলেশনশিপ দেখছি, তো আমরা দেখছি কি মাধ্যমিকের স্টুডেন্টদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস আর একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা দেখার যখন চেষ্টা করছি তখনই সেটা হচ্ছে কোরিলেশনাল রিসার্চ। কিরকম? একটা হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, মানে তাদের আর্থসামাজিক অবস্থা। আচ্ছা, আর্থসামাজিক অবস্থা কোনো মানুষের বা কোনো লার্নারের একাডেমিক অ্যাচিভমেন্টের উপরে প্রভাব ফেলতে পারে কি পারে না? আগে এটা বলো তো। প্রভাব ফেলবে? সোশিও ইকোনমিক স্ট্যাটাস তাদের একাডেমিক অ্যাচিভমেন্টের উপরে প্রভাব ফেলবে না ফেলতে পারে না পারে না? বলো, এটা আগে উত্তর দাও। বলো, হ্যাঁ অথবা না, প্রভাব ফেলবে না ফেলবে না? হ্যাঁ, ফেলতে পারে, অবশ্যই ফেলতে পারে। কি রকম প্রভাব ফেলতে পারে? দেখো, অনেক রকম প্রভাব ফেলতে পারে, আবার নাও ফেলতে পারে, মানে দুটোই হতে পারে। কোরিলেশনাল মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ধরো এইভাবে প্রভাব ফেলছে, ধরো কারো আর্থসামাজিক অবস্থা খারাপ হওয়ার জন্য সে হয়তো বই কিনতে পারছে না, বই খাতা কিনতে পারছে না, তার হয়তো ভালো হয়তো টিচারের কাছে পড়তে পারছে না, তাহলে কি তার রেজাল্ট ভালো হবে? হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। একাডেমিক অ্যাচিভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাহলে সোশিও ইকোনমিক স্ট্যাটাস একাডেমিক অ্যাচিভমেন্টের উপরে প্রভাব ফেললো, ফেললো তো। এইবার ধরো আমার কাছে অনেক বই খাতা আছে, আমি ভালো টিউশন মানে ভালো টিচারের কাছে টিউশন পড়ছি, তাও আমার রেজাল্ট ভালো হচ্ছে না। এরকমও তো হতে পারে। কেন হতে পারে? আমার হয়তো নিজস্ব পড়ার ইচ্ছেটাই নেই, আমার মা বাবা আমাকে বই খাতা কিনে দিয়েছে, ভালো টিউশন দিয়ে দিয়েছে, তাও আমি পড়াশোনা করছি না। রেজাল্ট কি ভালো হবে? হবে না। মানে ইকোনমিক স্ট্যাটাস, সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো হওয়া সত্ত্বেও একাডেমিক অ্যাচিভমেন্ট ভালো নয়, মানে দুটোই হতে পারে। খারাপ হলেও এদিকে একাডেমিক অ্যাচিভমেন্ট খারাপ হবে, আবার সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো হলেও একাডেমিক অ্যাচিভমেন্ট খারাপ হতে পারে। আবার আমরা দেখতে পারি কারো কারো সোশিও ইকোনমিক স্ট্যাটাস খুব ভালো, তাও একাডেমিক অ্যাচিভমেন্ট মানে খুব খারাপ, সোশিও ইকোনমিক স্ট্যাটাস খুব খারাপ, তাও একাডেমিক অ্যাচিভমেন্ট খুব ভালো। আমরা দেখবে মাধ্যমিকের রেজাল্ট বেরানোর পর পর দেখবে আমরা আমাদের টিভিতে অনেক এরকম এক্সাম্পল দেখায় অনেক ছাত্রছাত্রীর, যারা হয়তো খুব গরিব বা দুস্থ পরিবার থেকে এসেছে, কিন্তু তাও তাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। দেখায় না এরকম? দেখায় তো নাকি, বলো তো? হ্যাঁ স্যার। দেখায় না? তাহলে দেখো, বিষয়টা হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস আমাদের আর্থসামাজিক অবস্থা, এটা একটা ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট। তাহলে ও কি করেছে, ও দেখছে যে আমার কাছে পর্যাপ্ত বই নেই, ভালো টিউশন নেই, আমি নিজে পড়বো, আমি নিজে ভালো রেজাল্ট করার চেষ্টা করব, আমি রোজ স্কুলে যাব, স্কুলে ভালো করে ক্লাস করব, আমি লাইব্রেরি অ্যাক্সেস করব, লাইব্রেরিতে তো বই পাবে। ওর নিজের বই কেনার ক্ষমতা নেই, ও লাইব্রেরি যাচ্ছে, লাইব্রেরি থেকে ও বই নিয়ে ও পড়াশোনা করছে, তার জন্য হয়তো রেজাল্ট ভালো হয়েছে। তার মানে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সাথে একাডেমিক অ্যাচিভমেন্টের একটা অবশ্যই রিলেশন রয়েছে। রিলেশন কিছু ক্ষেত্রে পজিটিভও হতে পারে, কিছু ক্ষেত্রে নেগেটিভও হতে পারে। যেমন এই যে দেখো কি কি এখানে বলেছে, হাইট ওয়েট,
ইন্টেলিজেন্স, একাডেমিক অ্যাচিভমেন্ট, এটাই একটু আগে বললাম। দেখো ইন্টেলিজেন্সের সাথে একাডেমিক অ্যাচিভমেন্টের সম্পর্ক থাকতে পারে আমাদের বুদ্ধির সাথে, থাকবে না? বুদ্ধির সাথে একাডেমিক অ্যাচিভমেন্টের, যাদের আমরা সাধারণভাবে কি বলতে পারি, যাদের বুদ্ধি ভালো তাদের রেজাল্টও ভালো হবে, একাডেমিক অ্যাচিভমেন্টও ভালো হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যখন দেখি, রিলেশনশিপ গুলো বের করার চেষ্টা করছি, তখনই সেই ধরনের রিসার্চকে আমরা বলছি কোরিলেশনাল রিসার্চ। অর্থাৎ এখানে কোরিলেশনাল রিসার্চ বা স্টাডি simply attempts to establish the existence of a relationship and describe the relationship. It does not attempt to explain the underlying cause. এখানে দেখো এর পেছনে কি কারণ আছে সেটা খোঁজার চেষ্টা করে না। ইট ডাজ নট অ্যাটেম্প টু এক্সপ্লেন, সেটা এক্সপ্লেন করার চেষ্টা করছে না, শুধু চেষ্টা করছে কি রিলেশন দুটো ভেরিয়েবলের মধ্যে আছে না নেই, বা থাকলে সেটা কি ধরনের, পজিটিভ না নেগেটিভ। এইটাই হচ্ছে আমাদের কোরিলেশনাল রিসার্চ। বাংলাতে বাংলাগুলো টার্মগুলো একটু অন্যরকম, ওই সম্পর্কযুক্ত গবেষণা এই টাইপের আমি বলতে পারি। বোঝা গেল কোরিলেশনাল রিসার্চ বিষয়টা? হুম, বুঝতে পারলে সবাই? দেখো এতক্ষণে কিন্তু আমাদের কমপ্লিট হলো আমাদের যে প্রথম পার্টটা আমরা যেটা শুরু করেছিলাম, বেসিস অফ অবজেক্টিভস। দেখো এটা পড়তেই আমি রেকর্ডিং করছি, আমাদের সময় লাগলো পুরোটা, মানে আজকের পুরো ক্লাসটা এখন 1 ঘন্টা 21 মিনিট চলছে। ভাবো, মানে বিষয়টা অনেক ভাস্ট। আর যেহেতু ডিটেলসে পড়াচ্ছি, যদিও বলতে গেলে এটা মানে ডিটেলসে এখনো আমি কিন্তু অনেক ডিটেলস আলোচনাই করিনি, কিছু কিছু জিনিস যেমন তোমাদের প্রথমের দিকে তাও একটু বলেছি, ওই স্কেলগুলো বলেছিলাম, নমিনাল অর্ডিনাল একটু বলেছি। আবার এখন আলোচনা করলাম হচ্ছে এই ভ্যারিয়েবল সম্পর্কে, যদিও ভ্যারিয়েবল এখনো ডিটেলস আলোচনা করিনি, শুধুমাত্র ভ্যারিয়েবলে কি বলেছি, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলেছি। ভ্যারিয়েবল তো আরো অনেক রকম আছে, তাই না? ইন্টারভেনিং ভ্যারিয়েবল হয়, এক্সটার্নাস ভ্যারিয়েবল হয়, তার সাথে ধরো যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হতে পারে, ডিস্ট্রিক্ট ভ্যারিয়েবল হতে পারে, অনেক রকম ভ্যারিয়েবল রয়েছে। ভ্যারিয়েবল গুলোও কিন্তু এখনো ডিটেলসে কোনো আলোচনা সেরকম করিনি, অনেক রয়েছে এগুলোর মধ্যে মধ্যে অনেক ছোট ছোট বিষয় রয়েছে ভ্যারিয়েবল নিয়ে, সেই জন্য বললাম একটা আলাদা ক্লাস করাবো। ঠিক আছে? তো আচ্ছা, টাইপস তো আমাদের আরো অনেক রয়েছে, বেসিস অফ অ্যাপ্লিকেশন রয়েছে, তার সাথে আমাদের রয়েছে এই বেসিস অফ, এই যে দেখো বেসিস অফ প্রসেস রয়েছে, ঠিক আছে, আর লাস্ট আছে বেসিস অফ লজিক। এতগুলো রয়েছে, একদিনে বললে মনে হয় না মাথায় থাকবে, থাকবে কি? মাথায় থাকবে না। ঠিক আছে, তাহলে এটা নেক্সট দিনই করাবো আবার, নাকি কি বলছো? বলো। হ্যাঁ স্যার। হুম, কারণ টপিকটা তো বুঝতেই পারছো। হ্যাঁ কি বলছো বলো উষসী? বললাম নেক্সট দিনই করান স্যার। হ্যাঁ, কারণ দেখো আজকে অনেকগুলোই বললাম, একদিনে এতগুলো মাথায় রাখাও সম্ভব না, আর অ্যাকচুয়ালি এই পার্টটা আমি মানে অফলাইনেও দুদিনেই করাই, একদিনে হয় না। অফলাইনেও অনেকক্ষণ ধরে করালেও একদিনে আমি কোনো মানে এতদিন ধরে করাচ্ছি, কোনোদিনই আমি একদিনে এটা কমপ্লিট সত্যি বলতে করাতে পারিনি। কারণ ওই বলতে গিয়ে অনেকের অনেক প্রশ্ন বা এত এক্সাম্পল নিয়ে আলোচনা করতে হয় বা বোর্ড ওয়ার্ক করতে হয়। এখানে তো খুব একটা বোর্ড ওয়ার্ক সেরকম মানে তুলনামূলক কমই করতে হচ্ছে, কারণ বেশিরভাগ জিনিস এখানে লেখা রয়েছে। অফলাইনে যেহেতু প্রচুর বোর্ড ওয়ার্ক করতে হয়, দুদিন লেগেই যায় এই ক্লাসটা। ঠিক আছে, কিছু করার নেই। তো ঠিক আছে, এই পার্টটা তাহলে আমি বাকি যেইটুকু থাকলো সেটা আমি নেক্সট দিন করিয়ে দেবো। ঠিক আছে, মানে এখান থেকে শুরু করব, বেসিস অফ অ্যাপ্লিকেশন থেকে শুরু করব। তো একটু বলো যে এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন বা কিছু আছে, থাকলে আমাকে বল, এটুকুর মধ্যে যদি থাকে।